হ্যালো। আসসালামু আলাইকুম, সবাই কই? হ্যালো। আসিফুল ইসলাম and Roshanini are watching with you. আমি কি অ্যাক্সিস ডেন্টাল স্কুলে বসছি না অন্য জায়গায় চলে গেছি? এটা কি ডেন্টাল অ্যাক্সিস ডেন্টাল স্কুল? কথা বলো। আমি কি ডেন্টাল স্কুলে বসছি, অ্যাক্সিস ডেন্টাল স্কুলে? সবাই কই? স্যার আসসালাম ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? ভালো আছো? কেমন আছেন? আচ্ছা, আমি ভালো আছি। লুবনা মুমিন চৌধুরী, ভালো আছি। আমি ভাবছিলাম আমি ডেন্টাল অ্যাক্সিস ডেন্টাল স্কুলে আছি, অন্য কোনো পেজে চলে গেছি। আমি ভালো আছি, ভালো আছি। এই কিছুক্ষণ আগে চেম্বার থেকে আসলাম। আল্লাহ কেমন জানি একটা পরিবেশ আমরা আছি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, ভালো রাখুন সবাইকে। রিয়াজুল, রিয়াজ ভালো আছো? আতাহার আফিফ, আতাহার আফিফ ভালো আছো? আজকে সবার নামগুলো একটু দেখি, তাই না? আসো সবাই, তাড়াতাড়ি আসো। কে এখানে? আমরা আজকে পড়ব হচ্ছে অ্যানালজেসিক্স ইউজড ইন ডেন্টিস্ট্রি, সুমাইয়া জান্নাত মজুমদার। এর পরের জনের নাম আমার দ্বারা সম্ভব না পড়া, ওটা কি লিখা? সুমাইয়ার নিচে যে মানুষের মানে যে স্টুডেন্টের নাম, তার নাম পড়তে পারলাম না, কোন ভাষা সেটাও আমি জানি না। আফরিন নামিরা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াজ ভালো আছো? আমি ভালো আছি রিয়াজ। চৌধুরী জুবায়ের রনি, আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম জুবায়ের। থাক। তাহমিনা নিসা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বলেছো? ওয়ালাইকুম সালাম। আমরা পড়ি, সময় নষ্ট করি না। অ্যানালজেসিক্স ইউজড ইন ডেন্টিস্ট্রি। অ্যানালজেসিক্স, অ্যানালজেসিক্স মানে কি? এন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আফসানা ভালো আছো? তাহমিনা নিশা, নাসিমা খান, আফরিন নামিরা। নাসিমা খান আমাদের ম্যাডাম নাসিমা খান, বাংলাদেশ ডেন্টাল কলেজের ফার্মাকোলজির হেড। নাসিমা খান, অ্যাসোসিয়েট প্রফেসর নাসিমা খান। উই আচ্ছা, আফরিন নামিরা, we were eagerly waiting for your class. থ্যাংক ইউ। এই তো আমি চলে আসছি, কথা বলবো, ক্লাস নিব, বুঝে বুঝে, খুবই অল্প পড়বো কিন্তু বুঝে বুঝে পড়বো। ইরিন জামান ইরা, ওয়ালাইকুম সালাম। পড়ি, তারপর সবার নামগুলো একবার দেখবো না। হ্যাঁ, ফারজানা জাহান, সোনিয়া, আমি ভালো আছি সোনিয়া। হ্যাঁ, রিয়াজ ভালো আছি। তোমরা সবাই ভালো থেকো। পড়ি আমরা। অ্যানালজেসিক্স ইউজড ইন ডেন্টিস্ট্রি। অ্যানালজেসিক্স, এন, এন মানে কি? এ এন, আলজেসিক, আলজেসিয়া। এন্ড হচ্ছে উইদাউট, আলজেসিক মানে হচ্ছে পেইন। যখন একটা ড্রাগ নিব বডিতে, তখন ব্যথা চলে যাবে, তাই না? সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শুরু করি ক্লাস। এন্ড হচ্ছে উইদাউট, আলজেসিয়া হচ্ছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম নাসিমা, লুবনা মুমিন। হ্যাঁ,
নাহিদা আমি আমি পড়ে বারবার চোখ চলে যাচ্ছে ওইদিকে। and without, and মানে হচ্ছে উইদাউট, আলজেসিয়া হচ্ছে আলজেসিক হচ্ছে পেইন, অ্যানালজেসিক্স মিনিং উইদাউট পেইন, ল্যাটিন ওয়ার্ড। Analgesics are drugs. Analgesics are drugs or agents which act upon the nervous system, which act upon the nervous system or peripheral nerves to reduce or abolish suffering from pain without producing unconsciousness. ঠিক আছে? আজকে যে রিভিউ ক্লাসটা দিয়েছো অপারেটিভ ডেন্টিস্ট্রি, ডেন্টাল কেয়ার ডিজাইন, খুবই ভালো হয়েছে। এতে কি হয়, যারা আমরা পড়ছি, যারা আমরা পরীক্ষা দিব, যারা আমরা এই রিভিউ ক্লাসটার এইটুকু দেখলে কি হয়, বারবার এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আমরা করি, সিম্পল কথাগুলোই কোয়েশ্চেনে চলে যায়। একটা ভাইবার কোয়েশ্চেন এখানেই হয়, একটা রিটেনের কোয়েশ্চেন এখানে হয়। যেমন এখানে একটা ছিল পিট এন্ড ফিশার কেসের যেটা পার্থক্য, ওইটা যদি দুইটা ছবি থাকতো, তোমরা আমারে বলছিলে ছবি দেওয়ার জন্য, আমি কিন্তু নেক্সট দিন ছবি দিয়ে দিব, মনে নাই আর বিজি ছিলাম, অবশ্যই আমি ছবি দেবো। আজকের ক্লাসের ওরে আমি রিভিউ ক্লাস চাই। মরিয়ম তামান্না মাহবুব, হ্যাঁ মরিয়ম ভালো আছো? আচ্ছা আমরা পড়ি। অ্যানালজেসিক্স আর ড্রাগস or agents which act upon the nervous system or central nervous system or peripheral nervous system to reduce or abolish, হয় কমাচ্ছে অথবা একদম দূরীভূত করছে, abolish করছে, suffering from pain without producing unconsciousness, এবং সেটা উইদাউট আনকনশাস, তার মানে আমাদের কনশাস লেভেল ঠিক রেখে পেইন দূর করছে, তাকেই আমরা বলছি অ্যানালজেসিক্স। ওকে, আচ্ছা দাঁতে কেন বেশি ব্যথা হয়? তিনটা কারণ বলতেই হবে, মনে রাখতে হবে। দাঁতের ব্যথা এত বেশি কেন হয়, দাঁতে কেন এত পেইন হয়, এবং এটা নার্ভ রিলেটেড কেন? আমরা জানি দাঁতের উৎপত্তি হয় একটা নার্ভের পার্ট থেকে, সেই নার্ভের পার্টের নাম হচ্ছে নিউরাল ক্রেস্ট অফ ectoderm, নিউরাল ক্রেস্ট অফ ectoderm। এই নিউরাল ক্রেস্ট অফ ectoderm থেকে কি পাই আমরা, সেটা হচ্ছে ডেন্টাল পেপিলা। ডেন্টাল পেপিলা থেকে যে স্ট্রাকচারটা পাই তাহার নাম হচ্ছে ডেন্টিন এন্ড পাল্প। এই ডেন্টিন এন্ড পাল্পের একটা কমপ্লেক্স তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় এন্ডোডন্টিয়াম। ওকে, ভিতরের পার্ট এন্ডোডন্টিয়াম and is a complex structure। কেন কমপ্লেক্স? তার ভিতর দিয়ে নার্ভ পাস হয়, কোথায়? পাল্প থেকে ডেন্টিন হয়ে অনেক সময় আমরা এনামেলের মধ্যে একটা পার্ট চলে আসতেও পারে, নাও আসতে পারে, তাই এটা একটা কমপ্লেক্স। এবং এই ডেন্টিন, এই পাল্প, সিমেন্টাম, অ্যালভিউলার সকেট, যতগুলা স্ট্রাকচার আছে এক্সেপ্ট এনামেল, এটা ছাড়া বাকি যতগুলা স্ট্রাকচার আছে সবগুলার ডেভেলপমেন্ট হয় থেকে নিউরাল ক্রেস্ট অফ ectoderm। এখন নিউরাল ক্রেস্ট অফ ectoderm কি? নিউরাল ক্রেস্ট অফ ectoderm হচ্ছে মিডল পার্ট অফ ectoderm-এর মিডল পার্ট, এবং ইট ইজ এ টিউব লাইক স্ট্রাকচার। এটা থেকে বডির টোটাল নার্ভাস সিস্টেম ডেভেলপড হয়, এবং দাঁতও এখান থেকে আসে। এজন্য একটা বলা হয় যে একটা কজ হতে পারে দাঁতে এই কারণে বেশি ব্যথা হয়। একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট কি দাঁতের ব্যথা বেশি হওয়ার কারণ? ডেন্টিনাল টিবিউলস এর মধ্যে যে পানি আছে, আমরা পানি বলি, সেই যে পানির মধ্যে কি আছে? অ্যাসিটাইল কোলিন আছে, একটা কেমিক্যাল। এই কেমিক্যাল কি? নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করছে, এই জন্য দাঁতের ব্যথা বেশি। দুইটা কজ দিল। আর 3 নাম্বার হচ্ছে দাঁতের পাল্পের মধ্যে যে দুইটা নার্ভ ফাইবার আছে, A delta fiber and C fiber. A delta fiber is a large fiber and myelinated, and C fiber is a unmyelinated fine fiber. Both are pain carrying nerve. এই জন্য পেইন ক্যারিং নার্ভকে আমরা বলি নসিসেপটিভ নার্ভ। তাহলে আমরা এই তিনটে কারণে দাঁতের ব্যথা প্রচুর হয়। আর লাস্ট আরেকটা কজ হচ্ছে দাঁত ডেন্টিনটা হচ্ছে হার্ড স্ট্রাকচার, এই হার্ড স্ট্রাকচার ভিতরে পাল্প আছে,
ব্লাড সার্কুলেশন প্রচুর পরিমাণে হয়। যখন ব্লাড সার্কুলেশন দাঁতের পাল্পের মধ্যে হতে থাকে ইনফ্লামেশনের কারণে, আমরা জানি কোন একটা ইনফ্লামেশনের কারণে ওই পাল্পে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। তো সার্কুলেশন যদি বেড়েই গেল, তাহলে এটা যদি হার্ড স্ট্রাকচার হয়, তাহলে পানি বা ব্লাডের একটা ফ্লুইডের একটা ধাক্কা খাবে গিয়ে ওয়ালের মধ্যে। এই ওয়ালের ধাক্কা খাওয়ার কারণে এটা হার্ড স্ট্রাকচার, এটা ফুলে না, এটা বেলুন না। যদি এটা নরম একটা স্ট্রাকচার হতে ফুলে যেত, ফুলে গেলে ব্যথাটা হতো না। এই হার্ড স্ট্রাকচারের কারণে, ফ্লুইড মুভমেন্টের কারণে দাঁতের ব্যথা বেশি হয়। এই 4টা কারণ হচ্ছে দাঁতের ব্যথার মেইন। এত সিভিয়ার পেইন হয় দাঁতে, এত বেশি কেন ব্যথা হয়? এই ব্যথার কজ হচ্ছে 4টা। ডেভেলপমেন্টাল কারণে, সে ডেভেলপড হচ্ছে থেকে, সে ডেভেলপড হচ্ছে নিউরাল ক্রেস্ট অফ এক্টোডার্ম এক্সেপ্ট এনামেল ছাড়া। এক্সেপ্ট এনামেল, এনামেল ছাড়া বলাও ঠিক না, একটা গেল। 2 নম্বর হচ্ছে যে ফ্লুইডটা আছে সেই কেমিক্যালের নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন ইজ এ নিউরোট্রান্সমিটার। ডেন্টিনাল ফ্লুইডস এর মধ্যে অ্যাসিটাইলকোলিন আছে। ওকে, আরো কিছু আছে এর মধ্যে। অ্যাসিটাইলকোলিনটাই হচ্ছে মেইন। আমরা জানি অ্যাসিটাইলকোলিন ইজ এ নিউরোট্রান্সমিটার কেমিক্যাল। 3 নাম্বারটা হচ্ছে দাঁতের নার্ভ ফাইবার গুলা হচ্ছে নসিসেপ্টিভ পেইন ট্রান্সমিটার নার্ভ ফাইবার, কে এ ডেল্টা ফাইবার এন্ড সি ফাইবার গেল 3টা। আর 4 নম্বর হচ্ছে দাঁত একটা হার্ড স্ট্রাকচার। হ্যাঁ, এর যখন ইনফ্লামেশন হয় তখন কি হয়? ফ্লুইড মুভমেন্ট বেড়ে যায় দাঁতের মধ্যে। ফ্লুইড মুভমেন্টের কারণে, এটা যদি একটা নরম জিনিস হতো তাহলে ফুলে যেত, এটা ফুলার কোনো চান্স নাই। এটা একটা হার্ড স্ট্রাকচার। এই হার্ড স্ট্রাকচারের কারণে, কনফাইন্ডের কারণে প্রচুর পরিমাণে ওয়ালের মধ্যে ধাক্কা খায়, নার্ভগুলো অ্যাক্টিভ হয়। এই কারণে 4টা কারণ হচ্ছে দাঁতের ব্যথা বেশি হওয়ার 4টা কারণ। ঠিক আছে, আমরা এখন পড়ি। তাহলে অ্যানালজেসিক্স কি করছে? অ্যানালজেসিক্স আর ড্রাগস or agents which act upon the nervous system, central nervous system and peripheral nervous system to reduce or abolish suffering from pain without producing unconsciousness. This is definition of analgesics. Okay, আচ্ছা, পেইন ইনক্রিজিং মেডিয়েটরস গুলা কি কি আমরা জানি সেটা। 1 নাম্বার হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন, নাম্বার 2 হচ্ছে ব্রেডিকাইনিন, সেরোটোনিন এন্ড হিস্টামিন। প্রস্টাগ্ল্যান্ডিন ইজ এ নাম্বার 1 পেইন প্রডিউসিং মেডিয়েটরস। এই মেডিয়েটরস আমাদের বডিতে আছে বলে তার অনেক উপকারিতাও আছে। সেই উপকারিতাগুলো মনে রেখে আমরা অ্যানালজেসিক্স এর ইউজটা পড়বো, অ্যানালজেসিক্স কিভাবে কাজ করছে সেটা আমরা পড়বো। তাহলে প্রস্টাগ্ল্যান্ডিনের অ্যাডভান্টেজটা আমরা মাথায় রেখে আমরা এই আজকের পড়াশোনাটা করব। এটা কিন্তু ক্ষতি করছে কি? পেইন প্রডিউস করছে, কিন্তু এর উপকারিতাও কিন্তু অনেক আছে বডিতে, সেগুলো আমরা একটু জানবো। ঠিক আছে, there are 2 general categories of analgesics. 2টা ক্যাটাগরিতে আমরা ভাগ করি অ্যানালজেসিক্স কে। নাম্বার 1 নার্কোটিক অ্যানালজেসিক্স। নার্কোটিক অ্যানালজেসিক্স কে আমরা বলি অপিওয়েডস অ্যানালজেসিক্স। Non-narcotic analgesics. Non-narcotic analgesics again divided in 2 types. One is steroidal, other is non-steroidal anti-inflammatory drugs. এটা কিন্তু ভাইবাতে আমরা জিজ্ঞেস করি। তাহলে নন নার্কোটিক 2 ধরনের। নন নার্কোটিক ইজ এ 2 টাইপস। কি? স্টেরয়েডাল and non-steroidal anti-inflammatory, যেটা আমরা সাধারণত বলি NSAIDs। ঠিক আছে না? NSAIDs, NSAIDs, এটা আমরা প্রতিনিয়ত ডেন্টিস্ট্রিতে আমরা ইউজ করছি। আমরা সব ডেন্টিস্ট এটা ইউজ করছি, আমরা প্রেসক্রাইব করছি পেশেন্টকে। ঠিক আছে, আমরা প্রথম পড়ি NSAIDs, ওইটাই ছিল ইম্পর্টেন্ট আমাদের। NSAIDs to non-steroidal anti-inflammatory drug is a part of non-narcotic drugs. This is non-steroidal anti-inflammatory drug. NSAIDs are a heterogeneous group of drugs. They act primarily by inhibiting enzyme called cyclooxygenase, which are crucial in the production of prostaglandin substances that mediate pain. ঠিক আছে না কথাটা? তাহলে
এর মধ্যে যে ক্রুশিয়াল সাবস্টেন্স সেটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন। কোত্থেকে রিলিজ হয়? সেটা রিলিজ হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ের মাধ্যমে, সেল মেমব্রেন থেকে রিলিজ হচ্ছে, তাই না? আবার বলছি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আর এ হেটারোজেনাস গ্রুপ অফ হ্যাঁ আমি ভালো আছি মিম, গ্রুপ অফ drugs. They act primarily by inhibiting enzyme called cyclooxygenase, which are crucial in the production of prostaglandin substances that mediate pain. ঠিক আছে, এখন আমরা চলে যাই এর ক্যারেক্টারিস্টিক্স কি, নন স্টেরয়েডালের ক্যারেক্টার কি। These drugs are weak analgesics. উইক বলছি ওই কারণে নার্কোটিকের সাথে যদি কম্পেয়ার করি তাহলে তারা হচ্ছে উইক অ্যানালজেসিক্স। আনলাইক নার্কোটিক, ঠিক আছে, আনলাইক নার্কোটিক অ্যানালজেসিক্স, they do not induce depressant and sedativity or sedative activity, so they are called non-narcotic, non-opioid analgesics. Additional antiplatelet and antipyretic activity, এবং তার সাথে কিছু এডিশনাল অ্যাক্টিভিটি আছে, এডিশনাল প্রপার্টি আছে। তার মধ্যে নাম্বার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যান্টিপ্লাটেলেট অ্যান্ড অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি। কখনো কখনো সে প্ল্যাটেলেটকে জোড়া লাগতে বাধা দিবে, এবং আমাদের গায়ে যদি জ্বর আসে বা ফিভার আসে সেটাকেও কমায়। অনেক অ্যানালজেসিক্স, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাসিটামল, আমরা পড়বো এগুলা। ডু নট প্রডিউস ফিজিক্যাল ডিপেন্ডেন্স অ্যান্ড হ্যাভ নো অ্যাবিউজ লায়াবিলিটি। এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলা কখনো ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে না পেশেন্টকে, এবং অ্যাবিউজ হব না, আমরা আসক্ত হব না, ঠিক আছে। They act primarily on the peripheral pain mechanism. Peripheral মানে তারা পিএনএস এর উপর অ্যাকশন করছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে পেইনকে ইনহিবিশন করছে। They inhibit the synthesis of prostaglandin. তারা প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকেই ইনহিবিশন করছে। They exhibit anti-inflammatory activity but are not steroids like anti-inflammatory drug. Example, glucocorticoids. তারা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি করছে বাট স্টেরয়েডের মতো না। কেমিক্যালি ডিফারেন্ট, হাউ ইভার নান অফ দেম আর অর্গানিক অ্যাসিড। এরা হচ্ছে মেইনলি অর্গানিক অ্যাসিড। যতগুলা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আছে বেশিরভাগই হচ্ছে অর্গানিক। ক্লাসিফিকেশন যেটা আমরা অনেক সময় রিটেনে দেই, ভাইবাতেও ধরা হয়, তো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এটা পারবা। নাম্বার 1 নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, আর আরেকটা হচ্ছে সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর। কারণ আমরা জানি এই যে কক্স1, কক্স2, কক্স3 হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে, তিনটা পাথওয়ে। সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে নাম্বার 1, সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে নাম্বার 2 এন্ড সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে নাম্বার 3 আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না। আমরা কক্স1 এবং কক্স2 থেকেই দুটার উপরেই কাজ করে হচ্ছে এই এনএসআইডিস। এর মধ্যে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর কখনো কখনো কক্স1 এর উপরে কাজ করে, কখনো কখনো কক্স2 এর উপরে কাজ করে, আর যারা সিলেক্টিভ অলওয়েজ অ্যাক্ট অন কক্স2 ইনহিবিটর। কক্স2 ইনহিবিটর কি? সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে 2, 2 নাম্বারটা, এই 1 নাম্বার আর 2 নাম্বার দুইটার এই প্রথম যেটা আছে সেটা হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। এর মধ্যে কারা আছে আমরা আস্তে আস্তে একটু পড়ি। এ drugs with marked antipyretic and weak anti-inflammatory activity. খুব ইম্পর্টেন্ট কথা এখানে বলা আছে। নন সিলেক্টিভের নাম্বার এ যেটা, সেটার মধ্যে বলা হচ্ছে ড্রাগস উইথ মার্কড অ্যান্টিপাইরেটিক। তাহার সবচেয়ে বড় গুণ হচ্ছে অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি। তার মানে হচ্ছে আমাদের গায়ে যখন ফিভার আসে
সেই ফিভারকে কমাচ্ছে কারা? এই গ্রুপের ড্রাগগুলা। অ্যান্ড উইক অ্যান্টি ইনফ্লামেটরি, উইক একদম নাই বললেই চলে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি তাহার, এবং কি নাই? মাইল্ড অ্যানালজেসিক অ্যাক্টিভিটি। তাহলে তিনটা কথা এটার মধ্যে দাঁড়ালো। এই গ্রুপের মধ্যে কে আছে? প্যারাসিটামল আছে, অ্যাসিটামিনোফেন আছে। এটা দুই দেশের ইয়েতে বলা হয়, কখনো কখনো প্যারাসিটামল, কখনো কখনো অ্যাসিটামিনোফেনও বলা হয়। তাহলে প্রথম যে গ্রুপের ড্রাগ পেলাম তাহার মেইন অ্যাক্টিভিটি কি? অ্যান্টিপাইরেটিক, অ্যাক্টিভলি অ্যান্টিপাইরেটিক। ফিজিওলজিক্যাল প্রপার্টিজ, ফিজিওলজিক্যাল বলছি সরি, ফার্মাকোলজিক্যাল প্রপার্টি, মেইন ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি, সরি ফার্মাকোলজিক্যাল, মেইন ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি এক নাম্বারটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মাইল্ড অ্যানালজেসিক্স আর নো অ্যান্টি ইনফ্লামেটরি। তিনটা ফার্মাকোলজিক্যাল প্রপার্টি। আমরা জানি চারটা ফার্মাকোলজিক্যাল প্রপার্টি আছে এই এনএসআইডি। নাম্বার ওয়ান হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, নাম্বার টু হচ্ছে অ্যানালজেসিক্স, ব্যথা কমাবে, ইনফ্লামেশন কমাবে, তিন নাম্বার হচ্ছে অ্যান্টিপাইরেটিক, আর চার নাম্বার হচ্ছে অ্যান্টিপ্ল্যাটেলেট। এই চারটা প্রপার্টি নিয়ে হচ্ছে এনএসআইডিস। এর মধ্যে প্রথম যে গ্রুপটা পেলাম তারা হচ্ছে ড্রাগস উইথ মার্কড অ্যান্টিপাইরেটিক, মার্কড, হাইলি মার্কড, অ্যান্ড উইক অ্যান্টি ইনফ্লামেটরি, উইক or no anti-inflammatory, or and mild analgesics. এরা কারা? প্যারাসিটামল। এই কারণে আমরা যারা প্যারাসিটামল দাঁতের ব্যথার জন্য দেই, এটা দিলেও যা না দিলেও তা, না দেওয়াটাই ভালো। যখন দেখি তখন কি করি আমরা? স্যার এনএসআইডিস কি? COX-1 স্টমাকের উপর আর COX-2 কিডনি এর প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন ইনহিবিশন। আমি এগুলো বলবো একটু পরে, বুঝাই বলবো, সব বুঝবা, ঠিক আছে? আমি একটু পরে আসছি, সবগুলাই আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, তাইলে আমরা প্যারাসিটামলের যে ফার্মাকোলজিক্যাল প্রপার্টি পেলাম তাহার মধ্যে হচ্ছে মার্কড অ্যান্টিপাইরেটিক, উইক অর নো অ্যান্টি ইনফ্লামেটরি, আর হচ্ছে মাইল্ড অ্যানালজেসিক্স অ্যান্ড জিরো অ্যান্টিপ্ল্যাটেলেট। প্যারাসিটামল কোনো অ্যান্টিপ্ল্যাটেলেট অ্যাক্টিভিটি নাই, এবং এই গ্রুপটাকে এতে রাখা হয়েছে। আমরা এটার আরেকটু ডেসক্রিপশন ভালো করে আবার একটু পরে আমরা আবার পড়ব। কেন সে এই ব্যথানাশক না, সে ব্যথা কম করছে, অ্যান্টি ইনফ্লামেটরি তার নাই কেন, এটা আমরা একটু পরে জানবো। বি গ্রুপের মধ্যে আছে ড্রাগস উইথ মার্কড অ্যানালজেসিক্স। এই গ্রুপের ড্রাগগুলাই আমাদের ব্যথা দূর করতে পারে। অ্যানালজেসিক যাহা বলা হয় তাহার মধ্যে আছে ড্রাগস উইথ মার্কড অ্যানালজেসিক্স অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি। তাহার মেইন দুইটা গুণ আছে, একটা হচ্ছে মার্কড অ্যানালজেসিক্স, মার্কড অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্ড মার্কড মাইল্ড অর মডারেট অ্যান্টিপ্ল্যাটেলেট। এর মধ্যে কোনো ড্রাগের মার্কড অ্যান্টিপ্ল্যাটেলেটও আছে, আর আছে লাস্ট ওয়ান ছিল কি? অ্যান্টিপাইরেটিক। কখনো কোনো তার অ্যান্টিপাইরেটিকও আছে, সবগুলার নাই। কিন্তু এই ড্রাগগুলার মধ্যে মেইন হচ্ছে অ্যানালজেসিক্স অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি, এবং দুই একটা ড্রাগের মার্কড অ্যান্টিপ্ল্যাটেলেট অ্যাক্টিভিটি। আসো আমরা পড়ি। এর মধ্যে এই গ্রুপে বি গ্রুপের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডটা কি? স্যালিসাইলিক অ্যাসিড ইজ এ সার অ্যাসপিরিন, অর আমি বলছি তো আস্তে আস্তে সবই পাবা, আস্তে আস্তে শুনো। এই স্যালিসাইলিক অ্যাসিড ইজ এ অ্যাসপিরিন অর ডিসপিরিন। এই স্যালিসাইলিক অ্যাসিডের যে চারটা গুণ আছে, যেমন এই চারটা প্রপার্টি কি ছিল? নাম্বার ওয়ান অ্যানালজেসিক্স, নাম্বার টু অ্যান্টি ইনফ্লামেটরি, নাম্বার থ্রি অ্যান্টিপ্ল্যাটেলেট, নাম্বার ফোর অ্যান্টিপাইরেটিক। এর মধ্যে তিনটা একদম অ্যাক্টিভলি আছে। অ্যান্টিপাইরেটিক অ্যাসপিরিনের একটু কম আছে, তারপরেও সে অনেক সময় ব্যথা জ্বর কমাতে পারে, বাট প্যারাসিটামলের মতো না। এই জন্য
অ্যাসপিরিনকে বলা হয় এনএসআইডির কিং। অ্যাসপিরিন ইজ এ কিং অফ এনএসআইডিস, তাহার সব গুণ আছে, কিন্তু সবসময় আমরা দিতে পারি না, এটা বিভিন্ন কারণে দেই না। নাম্বার 2, তাহলে প্রথমটা কি ছিল? স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের এক্সাম্পল কি? অ্যাসপিরিন। আচ্ছা, পরীক্ষাতে যদি বলা হয় কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন, যেটা আমি সব সময় দেই এবং জিজ্ঞেস করি, আমি এটা নিয়ে আলোচনা করি, তাতে কাজ হবে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন অ্যাসপিরিন এন্ড প্যারাসিটামল, বলতে পারবো না? তাহলে তো পেয়ে গেলাম আমরা। প্রথম কথা হচ্ছে প্যারাসিটামল ছিল মার্কড অ্যান্টিপাইরেটিক, সব ফার্মাকোলজিক্যাল প্রপার্টি, মার্কড অ্যান্টিপাইরেটিক, উইক অর নো অ্যান্টি ইনফ্লামেটরি and mild analgesics, তাহলে তিনটা পেয়ে গেলাম। আর স্যালিসাইলিক অ্যাসিড যেমন এক্সাম্পল, অ্যাসপিরিনের মেইন কি? মার্কড অ্যানালজেসিক্স, মার্কড অ্যান্টি ইনফ্লামেটরি, মার্কড অ্যান্টিপ্লাটেলেট অ্যান্ড মডারেট or mild অ্যান্টিপাইরেটিক। এই ডিফারেন্সটা পেয়ে গেলাম না আমরা? আমি কি আনসার বুঝাইতে পারছি? আমরা কিন্তু পরীক্ষাতে এটা জিজ্ঞেস করি, বলো কম্পেয়ার করো প্যারাসিটামলের সাথে অ্যাসপিরিনের। এই 4টা পয়েন্ট দিয়া পার্থক্য করতে হবে। কিসের পয়েন্ট? যে ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যাসপিরিন অ্যান্ড প্যারাসিটামল। আরেকটা পার্থক্য আমরা আরেকটু পরে পড়বো, এটা এখন পড়াচ্ছি না, আমি যাচ্ছি আস্তে আস্তে। তারপরে কি আছে? 2 নম্বর বি গ্রুপের 2 নম্বর ড্রাগ কি ছিল? এরাই অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভস। এর মধ্যে কি আছে? ডাইক্লোফেনাক সোডিয়াম। এরপর কি আছে? ইন্ডোল ডেরিভেটিভস, ইন্ডোমেথাসিন। তারপরে আছে পাইরাজোন ডেরিভেটিভস, ফেনাইল পাইরাজোন। তারপরে আছে অক্সিকাম ডেরিভেটিভস, পাইরক্সিকাম। পাইরোলি ডেরিভেটিভস, কিটোরোলাক। এখন আমরা যদি বলি যে আমি যখন ডিডিএস করি তখন একটা কোয়েশ্চেন বারবার আসতো যে কমনলি ইউজড অ্যানালজেসিক্স ইউজড ইন ডেন্টিস্ট্রিতে কমনলি ইউজড আমরা কোন অ্যানালজেসিক্স ইউজ করি? যেমন আমরা আনসার করতাম তখন নাম্বার 1 ডাইক্লোফেনাক সোডিয়াম, নাম্বার 2 কিটোরোলাক, এই দুইটা বলতামই আমরা। আর সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটরের মধ্যে আমরা যাব, সেখানে বলতাম ইটোরিকক্সিব, আর বলতাম যে কিছু কিছু ইন্ডোমেথাসিন, কিটোরোলাক, কিটোপ্রফেন, আর হচ্ছে আইবুপ্রফেন। এই ড্রাগগুলো আমরা ডেন্টিস্ট্রিতে ইউজ করি। কেন ইউজ করি একটু পরে আমি যাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে ড্রাগস উইথ অ্যানালজেসিক্স অ্যান্ড মাইল্ড টু মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি। সেখানে আছে ফেনামিক ডেরিভেটিভস ড্রাগ, দ্যাট ইজ মেফেনামিক অ্যাসিড। আর প্রোপিওনিক অ্যাসিডের মধ্যে আছে আইবুপ্রোফেন, কিটোপ্রফেন, নেপ্রক্সেন। এই 4টা ভালো করে মুখস্থ করা। এটা হচ্ছে দেখো, ড্রাগস উইথ অ্যানালজেসিক্স অ্যান্ড মাইল্ড টু মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি। আগের গ্রুপে কি ছিল? অ্যাক্টিভ অর মার্কড অ্যান্টি ইনফ্লামেটরি। এই গ্রুপে চলে আসছে মাইল্ড টু মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি, বাট অ্যানালজেসিক্সটা আছে। এই গ্রুপের মধ্যে কারা আছে? আইবুপ্রোফেন আছে, কিটোপ্রফেন আছে, নেপ্রক্সেন আছে। এরা কিন্তু মডারেট। তাহলে আমরা যদি বলা হয় যে ক্লাসিফিকেশনটা, এনএসআইডির ক্লাসিফিকেশনটা করো অ্যাকর্ডিং টু মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটা আমরা এই মেকানিজম অ্যাকশন নিয়ে পড়ব। তাহলে বলতে হবে নিচ থেকে যদি উপরে উঠি, প্রথমটা হচ্ছে মাইল্ড ইজ এ প্যারাসিটামল, মডারেট হচ্ছে এই গ্রুপের ড্রাগ, দ্যাট ইজ আইবুপ্রোফেন, কিটোপ্রফেন, নেপ্রক্সেন। আর সিভিয়ার কারা? সিভিয়ার হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম, ইটোরিকক্সিব অ্যান্ড কিটোরল। অ্যান্ড সাথে আমি অবশ্যই অ্যাসপিরিনের কথা বলবো, কারণ অ্যাসপিরিন ইজ এ কিং অফ এনএসআইটিস। কারণ তাহার মধ্যে কেন কিং বলা হয়? তাহার মধ্যে যতগুলা প্রপার্টি আছে, দ্যাট ইজ ফার্মাকোলজিক্যাল প্রপার্টি যতগুলো আছে তার মধ্যে সবগুলো আছে, এই জন্য তাকে কিং বলা হয়। এই জন্য এক্সাম্পলের নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে অ্যাসপিরিন। যদিও আমরা দাঁতের জন্য এটা ইউজ খুব একটা করি না, বিভিন্ন কারণে করি না। এটা প্লেটেলেট অ্যাক্টিভিটিতে হ্যাম্পার করে, এটা প্লেটেলেট অ্যাক্টিভিটি করে, মানে আমাদের এগ্রিগেশন বাধা দেয়, ব্লাড থিন হয়ে যায়, এই জন্য সবাইকে আমরা একটা প্রেসক্রাইব করতে পারি না। ওকে, নাম্বার 2তে ছিল সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। কারা কারা? সেখানে একটা ড্রাগের কথা মনে থাকলেই হবে, ইটোরিকক্সিব। বাট এই ইটোরিকক্সিব কিন্তু মার্কড অ্যান্টি ইনফ্লামেটরি,
মার্কড অ্যানালজেসিক্স। এই দুটো কথা মনে রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো মেকানিজম অফ অ্যাকশন। এই যে মাইল্ড, মডারেট, সিভিয়ার কিভাবে হলো? আমরা একটা দাঁতের জন্য, দাঁতের ব্যথার জন্য কোন ড্রাগটা চুজ করব, সেটা এই মেকানিজমের উপর বেসড করে আমরা আনসার করব, সরি প্রেসক্রাইব করব, আনসার না, পরীক্ষাতে তো আনসার করব, ডেন্টিস্ট্রি লাইফে আমরা এটা প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করব। কিভাবে শুনো, পড়ি আমি। মেকানিজম অফ অ্যাকশন অফ NSAIDs, ঠিক আছে? NSAIDs act by inhibiting the synthesis of prostaglandin. মেইন হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন করতে হবে বাই ইনহিবিটিং দ্য এনজাইম। একটা এনজাইমকে যদি ইনহিবিশন করা যায় তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হয়ে যাবে। সেই এনজাইমের নাম কি? সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম, which is necessary for prostaglandin synthesis, and cyclooxygenase is present in cell membrane. সেল মেমব্রেনের মধ্যে সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমটা আছে, তাকে বাধা দিলে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হয়ে যাবে। ইনহিবিশন অফ দিস ফাস্টিডিয়াস এনজাইম ক্যান অকার বাই ফলোইং মেকানিজম। আচ্ছা, এই যে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হচ্ছে, প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হচ্ছে, সেই ইনহিবিশন হচ্ছে তিন টাইপের। বাধা পাচ্ছে তিন ধরনের, একটা পার্মানেন্টলি বাধা পায়, একটা বাধা পাচ্ছে ইরিভার্সিবলি, একটা হচ্ছে র্যাপিড রিভার্সিবলি, একটা হচ্ছে র্যাপিড রিভার্সিবলি নন কম্পিটিটিভ। আমি এটা আস্তে আস্তে একটু করে বুঝাই। কি দিল স্যার, আর ক্লাসগুলা খুব ইনফরমেটিভ, থ্যাংক ইউ। পিকচারটা সুন্দর হয়েছে, কার্টুন। আচ্ছা শুনো, এই যে ইনহিবিশন অফ দিস ফাস্টিডিয়াস এনজাইম ক্যান অকার বাই দ্য ফলোইং মেকানিজম। এই ফাস্টিডিয়াস এনজাইম কে? ফাস্টিডিয়াস এনজাইম সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম, এবং ওটা ইনহিবিশন হলে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হয়ে যায়। আচ্ছা, এই ইনহিবিশন হয় তিন ধরনের। নাম্বার ওয়ান, এই বাধা পায় তিন ধরনের, তিন ভাবে, তিনটা মেকানিজম অফ অ্যাকশন হয়, এবং এই মেকানিজম অফ অ্যাকশনের উপর বেসড করে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যানালজেসিসকে ভাগ করি, এবং আমরা ওই বয়স নির্ধারণ করে, আমরা এজ নির্ধারণ করে, আমরা মেল ফিমেল নির্ধারণ করে আমরা পেশেন্টকে এটা দিতে পারি। কিভাবে? নাম্বার ওয়ান, অ্যান ইরিভার্সিবল ইনঅ্যাক্টিভেশন। কথার মধ্যে দেখো, ইরিভার্সিবল ইনঅ্যাক্টিভেশন, টোটালি ইরিভার্সিবল হচ্ছে কে? প্রস্টাগ্ল্যান্ডিন টোটালি বাধা পাচ্ছে, এটা একবার বাধা পাচ্ছে আর এটা নতুন করে ডেভেলপড হচ্ছে না, নতুন করে ফরমেশন হচ্ছে না। তাহলে প্রথমটা হচ্ছে অ্যান ইরিভার্সিবল ইনঅ্যাক্টিভেশন। এই গ্রুপে কারা আছে? অ্যাসপিরিন আছে, ইন্ডোমেথাসিন আছে, ডাইক্লোফেনাক সোডিয়াম আছে, কিটোরোলাক আছে, ইটোরিকক্সিব আছে, এবং এই ড্রাগগুলাকে আমরা তখন বলেছি all are severe analgesics, সিভিয়ার পেইনের জন্য এই NSAIDs দিতে হবে, ঠিক আছে? তাহলে এইগুলা দিলে কি হয়? প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস একদম কমপ্লিট বাধা পায়, যেটা ইনহিবিশন হয়ে যায়, সেটা পুনরায় আবার অ্যাক্টিভ হয় না, ও ডেথ হয়ে যায়, তার নতুন করে আবার হবে, বা যেটা বাধা পেল ওটা নতুন করে ওইটাই বাধা হয়ে গেল, আর এইটা অ্যাক্টিভ হবে না, আর নতুন করে আবার হতে পারে, বাট এই যে ডেথ হলো কার? প্রস্টাগ্ল্যান্ডিনের, ইনহিবিশন হয়ে গেল, এটা আর অ্যাক্টিভ হবে না। তাহলে এই কারণে এইগুলাকে বলা হচ্ছে সিভিয়ার অ্যানালজেসিক্স। কারা কারা? অ্যাসপিরিন, ইন্ডোমেথাসিন, ডাইক্লোফেনাক সোডিয়াম and ketorolac, ketorolac. All are severe analgesics according to mechanism of action which act on an irreversible inactivation. বুঝতে পারছি? তাহলে এরা হচ্ছে সিভিয়ার অ্যানালজেসিক্স। সেকেন্ড পয়েন্টে যাই আমরা, তাহলে ইরিভার্সিবলি ইনঅ্যাক্টিভেশন হচ্ছে। সেকেন্ড ওয়ান ইজ এ র্যাপিড রিভার্সিবল, পুনরায় আবার আসে যায়, ও ইনঅ্যাক্টিভ হচ্ছে আবার অ্যাক্টিভ হয়ে যায়। কে? প্রস্টাগ্ল্যান্ডিন। র্যাপিড রিভার্সিবল কম্পিটিটিভ ইনহিবিশন, ওটা ছিল ইনঅ্যাক্টিভেশন, আর হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। বাধা পাচ্ছে, আবার আসছে যাচ্ছে, আবার একটি ইনঅ্যাক্টিভ হচ্ছে,
এই গ্রুপের ড্রাগ কারা? ওই যে আমরা পড়েছিলাম ড্রাগ উইথ অ্যানালজেসিস এন্ড মাইল্ড টু মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তাহার মধ্যে আছে আইবুপ্রোফেন, তাহার মধ্যে আছে কিটোপ্রোফেন, তাহার মধ্যে আছে নেপ্রোক্সেন। এই নেপ্রোক্সেন, আইবুপ্রোফেন, কিটোপ্রোফেন অল আর মডারেট অ্যানালজেসিক্স। তাহলে সিভিয়ারটা পেলাম মডারেট। মডারেট অ্যানালজেসিক্স কিভাবে ইনহিবিশন করছে প্রস্টাগ্ল্যান্ডিনকে? বলতে হবে র্যাপিড রিভার্সিবল কম্পিটিটিভ ইনহিবিশন। থার্ড ওয়ান হচ্ছে র্যাপিড রিভার্সিবল নন কম্পিটিটিভ ইনহিবিশন। কারা আছে? প্যারাসিটামল, প্রথম গ্রুপ। তাহলে আমরা তিনটা গ্রুপ পেয়ে গেলাম এনএসআইডি। একটা ছিল, প্রথমটা ছিল কি ড্রাগস উইথ মার্কড অ্যান্টিপাইরেটিক অ্যান্ড উইক অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি, দ্যাট ইজ প্যারাসিটামল। তারা কিভাবে অ্যাক্টিভিটি করছে, ইনহিবিশন করছে? র্যাপিড রিভার্সিবল নন কম্পিটিটিভ ইনহিবিশন। সেকেন্ড ওয়ান ইজ drugs with marked analgesics and anti-inflammatory activity, সেটা হচ্ছে প্রথমটা, and irreversible inactivation। আর লাস্ট ওয়ান ছিল কি আমাদের এখানে যে সি গ্রুপ, এখানে মিডিলে নিয়ে আসছি আমরা drugs with analgesics and mild to moderate anti-inflammatory activity, that is a rapid reversible competitive inhibition। আমি কি বুঝাইতে পারছি? আমরা যে বইয়ের মধ্যে আছে, আমার বইয়ের মধ্যে এগুলা সবই আছে, ওইখান থেকে পড়ে নিতে পারলেই হবে। এইটুকু, এইটা বলতে হবে। আর মেকানিজমে কিভাবে মেকানিজম করছে, মেমব্রেন ফসফোলিপিডের মধ্যে কি আছে? অ্যারাচিডোনিক অ্যাসিড আছে, এবং অ্যারাচিডোনিক অ্যাসিডের মধ্যে কি আছে? সাইক্লোঅক্সিজেনেস একটা এনজাইম আছে। এনএসআইডি কি করে? ওই সাইক্লোঅক্সিজেনেস পাথরকে বাধা দিলে কি হবে? অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হবে না, এবং প্রস্টাগ্ল্যান্ডিন যদি সিনথেসিস না হয় তাহলে আমরা ব্যথা ফিল করব না, বিকজ প্রস্টাগ্ল্যান্ডিন ইজ এ মেডিয়েটরস অফ পেইন, মেডিয়েটরস অফ ইনফ্লামেশন, আর অনেক কিছু মেডিয়েটরস, এইটুকু আমরা মনে রাখি। ঠিক আছে? আচ্ছা, মেডিয়েটরস অফ ইনফ্লামেশন একটু আগে পড়েছি, সেখানে আছে হিস্টামিন, ব্রেডিকাইনিন, প্রস্টাগ্ল্যান্ডিন, সেরোটোনিন। এটা আমরা অনেক সময় জিজ্ঞেস করি তুই একটা মেডিয়েটরস পাইরোক্সিকাম ড্রাগ তিনটা গ্রুপের কোন গ্রুপে? পাইরোক্সিকাম ইজ এ মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, অ্যানালজেসিক্স ড্রাগ। এটা আছে আমরা যে প্রথম গ্রুপটা বলেছি, সেখানে সি গ্রুপে ড্রাগস উইথ অ্যানালজেসিক্স অ্যান্ড মাইল্ড টু মডারেট অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। যদি মাইল্ড মডারেট হয়, তাহলে মডারেট কোন গ্রুপ? মডারেট ইজ এ সেকেন্ড গ্রুপ, এ র্যাপিড রিভার্সিবল কম্পিটিটিভ ইনহিবিশন। এর মধ্যে আর কে আছে? আইবুপ্রোফেন আছে, পাইরোক্সিকাম আছে, তারপরে আছে কিটোপ্রোফেন, আর সবচেয়ে নেপ্রোক্সেন। এইগুলা এই গ্রুপের ড্রাগ। ঠিক আছে? আচ্ছা, প্রস্টাগ্ল্যান্ডিন ইনহিবিশন। এই যে প্রস্টাগ্ল্যান্ডিন ইনহিবিশন হচ্ছে বডিতে, এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি? যদি বডি এই যে আমরা বলছি পার্মানেন্টলি কিছু সময়ের জন্য প্রস্টাগ্ল্যান্ডিন ইনহিবিশন ইরিভার্সিবলি ইনঅ্যাক্টিভেট হচ্ছে, কখনো কখনো রিভার্সিবলি কম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে, কখনো রিভার্সিবলি নন কম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে বাই ভেরিয়াস ড্রাগ। এই বিভিন্ন ধরনের ড্রাগের বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে তার অ্যাকশন হচ্ছে। এই যে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হচ্ছে, এতে আমাদের কি ক্ষতি হচ্ছে? যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর থাকলে কি লাভ হচ্ছে? এটা থাকলে হচ্ছে অ্যাডভান্টেজ, আর ইনহিবিশন হয়ে গেলে আমাদের এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এখানে আমরা অ্যাডভান্টেজ কি, আমরা যদি ফার্মাকোলজিক্যালি বলি তাহলে আমাদের এটা অ্যাডভান্টেজ, তাই না? রিভার্স হয়ে যাচ্ছে কথাটা। অ্যাডভান্টেজটা কি? ইজ এ ফার্মাকোলজিক্যাল প্রপার্টিতে অ্যান্টি ইনফ্লামেটরি, নাম্বার ওয়ান অ্যান্টিপ্লাজেলেট, অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক্স। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এটা যদি ইনহিবিশন হয় তাহলে এই অ্যাডভান্টেজগুলো আমরা পাচ্ছি। এবং যদি ইনহিবিশন হয়ে গেছে তাহলে কি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে? নাম্বার ওয়ান, ইনজুরি অফ গ্যাস্ট্রিক মিউকোসা। বুঝাই বলি, গ্যাস্ট্রিক মিউকোসা আমাদের স্টমাকের যে মিউকাস মেমব্রেন আছে, সেই মিউকাস মেমব্রেনকে প্রটেক্ট করছে প্রস্টাগ্ল্যান্ডিন। এই যে প্রস্টাগ্ল্যান্ডিন মেডিয়েটরস, প্রস্টাগ্ল্যান্ডিনটা কিভাবে স্টমাকের লেয়ার যে মিউকাস মেমব্রেন তার মধ্যে প্রটেক্ট করে রাখছে, লেয়ার একটা প্রলেপ তৈরি করছে প্রস্টাগ্ল্যান্ডিন। এখন আমরা একটা এনএসআইডি খাইলাম বা গলদকরণ করলাম বা নিলাম পেটের মধ্যে, তো কি করলো? ওই এনএসআইডি কি করলো? আমার
স্টমাকের প্রস্টাগ্ল্যান্ডিনকে সরাই দিল। এই সরানোটা তিন ধরনের হচ্ছে, এই যে আগের মতো একটা হচ্ছে পার্মানেন্টলি সরাচ্ছে, একটা হচ্ছে ইরিভার্সিবলি অ্যাক্টিভ, মানে একদম পার্মানেন্টলি সরাই দেয়, আবার নতুন করে ফর্মেশন হতে যতক্ষণ সময় লাগে। একটা সরাচ্ছে কিছুক্ষণের জন্য, আবার ওইগুলো এবার ফিরে আসতে পারে। আর একটা হচ্ছে সরাইতেই পারছে না, থাকছে, যেমন রিভার্সিবল বাট নন কম্পিটিটিভ প্যারাসিটামল যারা। তাহলে আমার যদি এই একটা এনএসআইডির কারণে প্রস্টাগ্ল্যান্ডিন মিউকাস মেমব্রেন থেকে সরে গেল, তাতে কি হবে? আমাদের অ্যাসিড আছে, ওই অ্যাসিড কি মিউকাস মেমব্রেনকে আলসার করে দিবে। তাহলে প্রস্টাগ্ল্যান্ডিনের ফাংশন কি, অ্যাডভান্টেজ কি? নর্মাল বডিতে ফিজিওলজিক্যাল ফাংশন হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন আমার মিউকাস মেমব্রেনকে প্রোটেক্ট করছে ফর এনি আলসারেশন, এনি গ্যাস্ট্রিক ইরিটেশন, এনি ইনজুরি। তাহলে সহজ কথায় যদি বলি, একটা প্রস্টাগ্ল্যান্ডিন মিউকাস মেমব্রেন অফ স্টমাকে প্রলেপ করে রাখছে, যে কোনো ধরনের অ্যাসিড ওই মিউকাস মেমব্রেনকে ইনজুরি করতে পারে না। ফর ইজ এ প্রস্টাগ্ল্যান্ডিন কি করছে? ঢাল তৈরি করেছে, তাতে আমাদের স্টমাকটা ইনট্যাক্ট থাকছে। ওকে, একটা অ্যাডভান্টেজ গেল। যদি ইনহিবিশন হয়ে যায় তাহলে আমার কি হচ্ছে? আলসারেশন হবে। এই জন্য আমরা যে বলি আলসারেশন কেন হয়, এটা হচ্ছে মেইন কজ। 2 নম্বর হচ্ছে ব্লিডিং বাই ইনহিবিটিং প্ল্যাটেলেট ফাংশন। হ্যাঁ, সব সময় কি আমরা বয়স হয়েছে, হার্টের কোনো ডিজিজ হয়েছে, তখন আমরা পেশেন্টকে বলি ব্লাড থিনার খাওয়ার জন্য, সেটা হতে পারে কোনো একটা এনএসআইডি। বাট প্রতিটা এনএসআইডির কিছু না কিছু ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায় দেয়, আছে অনেকগুলারই আছে, যেমন ডাইক্লোফেনাক সোডিয়ামের আছে, আইবুপ্রোফেনের আছে। এরা কি করে? ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়, কারণ অ্যাক্ট অন প্ল্যাটেলেট। এই প্ল্যাটেলেটের অ্যাগ্রিগেশনে বাধা দেয় থ্রম্বোক্সিন A2 নামক একটা আরেকটা এনজাইম। ওই এনজাইমকে বাধা দিলে প্ল্যাটেলেট অ্যাগ্রিগেশন হবে না। প্ল্যাটেলেট যদি অ্যাগ্রিগেট না হয় তাহলে ব্লাড ক্লট হবে না, আর ব্লাড ক্লট যদি না হয় তাহলে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে। তাহলে ব্লিডিং বাই ইনহিবিটিং প্ল্যাটেলেট ফাংশন, এটাও একটা আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। যদি আমি এনএসআইডি খাওয়ার পর ব্লিডিং বেড়ে যেতে পারে। নাম্বার 3, লিমিটেশন অফ রেনাল ব্লাড ফ্লো। আমরা জানি রেনাল ব্লাড ফ্লো বাড়াচ্ছে কিন্তু প্রস্টাগ্ল্যান্ডিন। তো যদি একটা এনএসআইডি খাই তাহলে কি হলো? রেনাল ব্লাড ফ্লো কমে গেল। রেনাল যদি ব্লাড ফ্লো কমে যায় তাহলে আমাদের কিডনিতে যে আছে ইউনিট আছে, সেই ইউনিটগুলা কি হবে? ইনজুরি হতে পারে, বিকজ রেনাল ব্লাড ফ্লো হচ্ছে না। আর আরেকটা হচ্ছে ডিলে অফ লেবার। যারা আমাদের প্রেগনেন্ট মাদার, যাদের 3rd ট্রাইমাস্টারে কখনো বলি যে আমরা এনএসআইডি প্রেসক্রাইব করি না, বিকজ ডিলে অফ লেবার, কারণ ব্যথা উঠবে না। একটা এনএসআইডি খেলে কি হয়? ব্যথা চলে যাবে, প্রস্টাগ্ল্যান্ডিন থাকবে না, তখন ব্যথা হবে না, সেই কারণে ডিলে অফ লেবার। আরেকটা হচ্ছে অ্যানাফাইলেকটিক শক হতে পারে। প্রস্টাগ্ল্যান্ডিন বডিতে আছে বলে সে একটা ইমিউনিটির মতো কাজ করছে, অ্যানাফাইলেকটিক শক হতে বাধা দেয়। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের যারা আমরা অ্যাজমাটিক পেশেন্ট, তাদের জন্য প্রস্টাগ্ল্যান্ডিন খুব ইম্পর্টেন্ট। প্রস্টাগ্ল্যান্ডিন চলে গেলে ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়, নরমালি ব্রঙ্কোপ্লাজম হয়ে থাকে প্রস্টাগ্ল্যান্ডিনের কারণে। আর প্রস্টাগ্ল্যান্ডিন নাই, ব্রঙ্কোকনস্ট্রিকশন হওয়া। ব্রঙ্কোকনস্ট্রিকশন মানে হচ্ছে অ্যাজমাটিক অ্যাটাক। তাহলে এতগুলো অ্যাডভান্টেজ করছে একটা প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি। আমরা একটা পেশেন্টকে যে এনএসআইডি লিখবো, সেই লিখাটা আমাদের মাথায় থাকতে হবে, কি কি কারণে আমরা লিখবো, লিখে কতটা ক্ষতি হতে পারে, সেই চিন্তা ভাবনা করে আমরা প্রেসক্রিপশন করবো। আমি কি বুঝাইতে পারছি? হুট করে একটা এনএসআইডি দিয়ে দিব না, বুঝে শুনে দিতে হবে। কি কি বুঝতে হবে? ফিজিওলজিক্যাল কন্ডিশন, এজ, মেল ফিমেল, প্রেগন্যান্ট, নর্মাল উমেন, ব্রেস্ট ফিডিং মাদার, সব কিছু মিলায়া চিন্তা ভাবনা করে হিস্ট্রি নিয়ে তারপর আমরা একটা এনএসআইডি প্রেসক্রাইব করব। এটা হচ্ছে আমাদের নৈতিকতা। হুট করে একটা এনএসআইডি আমরা কখনো প্রেসক্রাইব করব না। আমি কি বুঝাইতে পারছি? ওকে, এইটুকু আমরা বুঝতে পারলে না। এখন আসো নন সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর গেল, সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর আছে কিছু। সেখানে কি আছে? যেমন আমি এখানে লিখেছি প্রস্টাগ্ল্যান্ডিন আর পটেন্ট ব্রঙ্কোডাইলেটরস। প্রস্টাগ্ল্যান্ডিন E2 প্রিভেন্টস ব্রঙ্কো
constriction induces by agents such as histamine, ঠিক আছে, serotonin, bradykinin and acetylcholine, এই জিনিসগুলা মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যাই সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। এটা আমরা খুব লিখি আমরা, কিন্তু কাদের কাদেরকে লিখবো কখন লিখবো না সেটা নিয়ে একটু কথা বলি। সিলেক্টিভ COX-2 ইনহিবিটর তারাই যারা সিলেক্টিভ সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে 2 কে ইনহিবিশন করছে এবং ডাইরেক্টলি অ্যাকশন করে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন করছে। কিভাবে ইনহিবিশন করছে? নাম্বার 1 গ্রুপ নাম্বার 1 এ কি ছিল মেকানিজম অফ অ্যাকশনে এন irreversible inactivation, ওকে। তাহলে কারা ছিল এখানে? অ্যাসপিরিন ছিল, ইন্ডোমেথাসিন ছিল, ডাইক্লোফেনাক সোডিয়াম ছিল, কিটোরোলাক ছিল। আর এই সিলেক্টিভ COX-2 ইনহিবিটরের ইটোরিকক্সিব আরো যারা আছে, আমরা এই ইটোরিকক্সিবের কথাই মনে করি, তারাও কিন্তু রিভার্সিবল ইনঅ্যাক্টিভেশন করছে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসে। আচ্ছা, এই যে সিলেক্টিভ COX-2 ইনহিবিটর আমরা দিব, সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করতে হবে কাদেরকে দিব। একটু আমরা পড়ি। দিস ড্রাগ সিলেক্টিভলি ব্লক COX-2 অ্যাক্টিভিটি মোর দেন COX-1 অ্যাক্টিভিটি। তাদের মেইন কাজ হচ্ছে COX-2 কে ইনহিবিশন করা, COX-1 এর উপর তার কোনো অ্যাকশন নাই। They interfere less with the protective action of COX-1 in the stomach, blood vessels and kidneys. দেখো কথাটা, they interfere less with the protective action of COX-1 in the stomach, সে স্টমাকের উপরেও কম অ্যাকশন করছে ব্লাড ভেসেলস অ্যান্ড কিডনিতে। এই জন্য আমরা ইয়াং পার্সনকে এই সিলেক্টিভ COX-2 ইনহিবিটর অ্যাডভাইস করি, যারা হার্টের কোনো সমস্যা নাই, কিডনিতে কোনো সমস্যা নাই, তাদেরকে আমরা প্রেসক্রাইব করব। প্রেগনেন্ট মাদারকে কখনো করব না COX-2 ইনহিবিটর। On oral administration, they are completely absorbed. আমরা যে অরালি খাই, রেসপিরেটরি প্রবলেম থাকে, NSAID এর অল্টারনেটিভ হিসাবে NSAID দিব, ওই মডারেট গুলা দিব, কারণ ওটা তো মডারেট গুলা কি করছে, NSAID দিব, মডারেট গুলা দিব, সিভিয়ার গুলা দিব না। কেন দিব না? মডারেট গুলা একটি ইনহিবিশন করছে প্রস্টাগ্ল্যান্ডিনকে, রিভার্সিবল, এবার পুরোনো কিছুক্ষণের মধ্যে চলে আসছে, কিছু টাইমের পরে আবার চলে আসছে। ইনহিবিশন হচ্ছে কমপ্লিটলি না, বাধা পাচ্ছে না, তাই না? প্রথমটা কি ছিল? অ্যাক্টিভেশন করছে, ইরিভার্সিবল প্রথমটা, আর সেকেন্ড হচ্ছে রিভার্সিবল, আবার পুনরায় ফিরে আসছে। তাহলে যাদের অ্যাজমা আছে আমরা তাদেরকে প্রেফার করি সাধারণত নেপ্রক্সেন, তাদেরকে আইবুপ্রোফেন, তাদেরকে কখনো ডাইক্লোফেনাক দিব না, তাদেরকে কিটোরোলাক কখনো দিব না, তাদেরকে ইটোরিকক্সিব দিব না। এগুলো জিজ্ঞেস করে দিতে হবে। একটা এই যে এইজড পার্সন আছে, তাদেরকে সিভিয়ার ড্রাগ গুলা দিব না। কিডনিতে সমস্যা আছে, তার সিভিয়ার গুলা দিব না। এইগুলা বেসড করে বিষয়ভিত্তিক ভাবে চিন্তা করে আমরা প্রেসক্রাইব করবো অ্যানালজেসিক্স। শেষ করি। On oral administration, they are completely absorbed. এই যে orally খাচ্ছি, এটা completely absorbed হচ্ছে। They are as effective as the established analgesics, anti-inflammatory, non-steroidal anti-inflammatory drug. এই NSAID গুলাই একটা পারফেক্ট NSAIDs, তাহার মধ্যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন যাহা যাহা আছে তাহা এগুলার মধ্যে আছে। They causes fewer gastric ulcer, কারণ সিলেক্টিভলি কাজ করছে, সবগুলাতে কাজ করে প্রস্টাগ্ল্যান্ডিন ইনহিবিশন করে, সিলেক্টিভ ইনহিবিশন করছে, এই জন্য এটা আমরা প্রেসক্রাইব করতে পারি এই COX-2 ইনহিবিটর। দে ডু নট ইনহিবিট প্ল্যাটেলেট অ্যাগ্রিগেশন, এবং তাহার একটা ভালো গুণ আছে, ডাইক্লোফেনাক সোডিয়ামেরও কিন্তু প্ল্যাটেলেট অ্যাগ্রিগেশনে করে বাধা দেয়, প্ল্যাটেলেট অ্যাগ্রিগেশনে বাধা দেয়, কিন্তু আমরা এই অ্যাডভান্টেজটা এটার পাবো ইটোরিকক্সিবের, সে কখনো প্ল্যাটেলেট অ্যাগ্রিগেশনে বাধা দিচ্ছে না, তাহলে ব্লাড থিন করছে না। দে হ্যাভ প্রথ্রম্বিন ইফেক্ট, সো দে আর রেসপন্সিবল ফর হায়ার ইনসিডেন্স অফ কার্ডিওভাস্কুলার সাইড ইফেক্ট। কিন্তু সে প্রথ্রম্বিনের উপরে এফেক্ট করে। প্রথ্রম্বিন কি? প্রথ্রম্বিন ইজ এ ফ্যাক্টর, ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর, এবং আমরা জানি এই জন্য আমরা যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাদেরকে আমরা এটা প্রেসক্রাইব করি না।
Common side effects are nausea, vomiting, depressed, diarrhea, abdominal pain, and edema of the lower extremities. খুব কমন, আমরা অনেক সময় দিয়েছি ফিমেল পার্সনকে দেখা যাবে লোয়ার আইলিডে পানি জমে গেছে, অ্যাঙ্কেলে পানি জমে গেছে, এই যে ইডিমা হচ্ছে, এটা খুব কমন, অনেক পেশেন্টের হয়। এই জন্য আমরা একটু এজড ফিমেল পার্সন, একটু এজড মেল পার্সন, বিশেষ করে ফিমেল পার্সনকে আমরা প্রেসক্রাইব করি না। কমন সাইড ইফেক্টস আছে লাইক নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লামেটরি কক্স ইনহিবিটর, দে মে কজ রেনাল টক্সিসিটি, কিছুটা রেনাল টক্সিসিটিও করতে পারে। দে মে ইন্টারফেয়ার উইথ ওম healing, bone remodeling, ovulation, and prenatal renal development. They should not be used in children. বাচ্চাদেরকে আমরা কখনো COX-2 inhibitor প্রেসক্রাইব করব না, ল্যাকটেটিং মাদারকে করব না, এন্ড উমেন অফ চাইল্ড বিয়ারিং এজ। ওকে, এটা একটু আগে বলেছি, ঠিক আছে। এই গেল আমাদের স্টেরয়েডাল এন্ড নন এইগুলো আমাদের এনএসআইডিস এর ক্লাসিফিকেশন। তাহলে এনএসআইডি এর ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দুইটা গ্রুপ পেয়েছি, একটা হচ্ছে তিনটা গ্রুপ, একটা হচ্ছে সিলেক্টিভ COX-2 ইনহিবিটর, একটা নন সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। নন সিলেক্টিভ COX-2 ইনহিবিটরের মধ্যে তিনটা গ্রুপ পেয়েছি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এই মাইল্ড, মডারেট, সিভিয়ার কিসের উপর বেসড করে হচ্ছে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। আমরা কি মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকার কথা। আচ্ছা, এখন আমরা আরেকটু জিনিস এইটুকু আমি অ্যাড করি, আমরা যে এই যে পড়লাম অ্যান্টিকোয়াগুল্যান্ট, হ্যাঁ, অ্যান্টিকোয়াগুল্যান্ট এন্ড অ্যান্টিপ্ল্যাটেলেট ড্রাগ, আমরা এটা ফেস করি প্রতিনিয়ত। আমাদের চেম্বারে আমাদের আসে এজড পার্সন যাদের হার্টের সমস্যা আছে, তারা অ্যান্টিপ্ল্যাটেলেট ড্রাগ নিচ্ছেন, অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ নিচ্ছেন। আচ্ছা, অ্যান্টিপ্ল্যাটেলেট ড্রাগগুলো কোনটা? coagulant, antiplatelet. Anticoagulant and antiplatelet drugs eliminate or reduce the risk of blood clot. They often called blood thinners. Are children, lactating mother and children, lactating mother and children bearing women that খেতে কোনো এনএসআইডি ড্রাগ প্রেজেন্ট করা হবে, আমরা তখন বলি যে ওই যে আমরা তখন প্যারাসিটামল দেই, অথবা আমরা ওই যে মডারেট গুলোর মধ্যে আইবুপ্রোফেন চুজ করতে পারি। তাও আমরা ট্রাইমাস্টার বেসড চিন্তা করে ফার্স্ট ট্রাইমাস্টারে দেই না, সেকেন্ড ট্রাইমাস্টারে দেই, থার্ড ট্রাইমাস্টারে আবার দেই না। এখন যদি দিতেই হয় তখন আমরা চুজ করি প্যারাসিটামল। আমরা যে জানি যে এটা শুধু কাজ করছে সেন্ট্রালি প্রস্টাগ্ল্যান্ডিন ইনহিবিশন করছে, এইসব চিন্তা করে আমরা এইসব ড্রাগ দিই, এই না দিয়ে ওইগুলাতে দেই। বিশেষ করে যাদের সিভিয়ার অ্যাটাক হতে পারে বা এর সাথে রিলেটেড, তার জন্য আমরা এইসব ড্রাগগুলো প্রেফার করি, বিশেষ করে প্যারাসিটামলটাই চুজ করি আমরা। আচ্ছা, anticoagulant and antiplatelet drug. Anticoagulants and antiplatelet drugs eliminate or reduce the risk of blood clots. তাই না? আমরা জানি আমাদের আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস ইউজড ইন রুট ক্যানালের উপর আপনার। আচ্ছা, এটা আগে শেষ হোক, তারপর আরেকটা। Anticoagulants and antiplatelet drugs, সুন্দর করে শুনো আগে। eliminate or reduce the risk of blood clot, আমরা জানি এটা, তাই না? they often called blood thinners, কারণ ব্লাডকে পাতলা করছে। but these medication don't really thin your blood. Instead, they help prevent or break up dangerous blood clots that form in your blood vessels or heart. তাই না? যদি কোনো কারণে কোথাও যদি ব্লাড ক্লট হওয়ার চান্স থাকে, তাহলেই সেখানে ওই ক্লটটাকে রাপচার করছে, ঠিক আছে? আচ্ছা, both antiplatelet and anticoagulant work to prevent clots in your blood vessels, but they work in different ways. দুটাই কাজ করছে ব্লাড ক্লটের উপরে, কিন্তু দুইটা মাধ্যমে। অ্যান্টিপ্ল্যাটেলেট ইন্টারফেয়ার উইথ দ্য বাইন্ডিং অফ প্ল্যাটেলেটস or the process that actually starts the formation of blood clot, ঠিক আছে? Irreversible inhibition of cyclooxygenase enzyme which is responsible for prostaglandin thromboxane A2 synthesis. Thromboxane A2 prevents platelet aggregation. Result, prevents thromboembolism. বুঝা গেছে? কমন জিনিস। আচ্ছা,
Aspirin inhibits platelet aggregation for up to 8 days. একটা অ্যাসপিরিন খেলে 8 দিন কি হয় প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হয়ে থাকে ইনহিবিট প্ল্যাটেলেট এগ্রিগেশন ফর আপ টু 8 ডেজ 8 দিন পর্যন্ত এই যে প্ল্যাটেলেট এগ্রিগেশনে বাধা দিচ্ছে ব্লাড পাতলা হয়ে আছে আনটিল নিউ প্ল্যাটেলেটস আর ফর্ম আমরা জানি প্ল্যাটেলেটের লাইফ স্প্যান হচ্ছে 8 থেকে 10 দিন তাই না জানি না আমরা লো ডোজ অফ অ্যাসপিরিন নিডেড টু প্রিভেন্ট থ্রম্বোক্সিন A2 এটাও একটা রিটেনের কোয়েশ্চন হয় এটা বারবার আসে এইজন্য আমি এটা পড়াচ্ছি low dose of aspirin needed to prevent thromboxane A2 low dose টাই অ্যাকশন করছে thromboxane A2 এর উপরে হাই ডোজ কখনো কাজ করবে না thromboxane A2 synthesis high dose of aspirin needed to prevent prostaglandin synthesis আরে low dose thromboxane A2 এর উপরে কাজ করছে হাই ডোজ কার উপরে কাজ করছে prostaglandin synthesis কে ইনহিবিশন করছে low dose of aspirin meaning blood thinning medicine low dose কে আমরা বলি blood thinning medicine low dose aspirin helps to prevent heart attack and strokes তাই না কমন জিনিস aspirin in low dose এই low dose কত থেকে কত 50 মিলিগ্রাম থেকে 325 মিলিগ্রাম পার ডে ডিভাইডিং ডোজে আমরা যদি নেই তাকে আমরা বলছি লো ডোজ irreversibly inhibit platelet thromboxane A2 synthesis and produces antiplatelet effect which last for 8 to 10 days 8 থেকে 10 দিন ব্লাড পাতলা হয়ে থাকবে অ্যাসপিরিন ইন হাই ডোজ কখন বলি 2 to 3 গ্রাম পার ডে 2 থেকে 3 গ্রাম যদি পার ডেতে নেই তাকে বলছি আমরা হাই ডোজ এটা পরীক্ষাতে জিজ্ঞেস করি হাই ডোজ কখন বলি লো ডোজ কখন বলি মনে থাকবে থাকার কথা ইনহিবিটস বোথ প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড থ্রম্বোক্সিন A2 তখন এটা আবার একসাথে হাই ডোজ আবার দুটেই কাজ করতে পারে কিন্তু মেইনলি কাজ করছে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিশন ঠিক আছে anticoagulants interfere with the proteins in your blood that are involved with the coagulation process these proteins are called factor এই যে anticoagulant বিভিন্ন প্রোটিনের উপর কাজ করছে আমাদের ফ্যাক্টর গুলাই হচ্ছে প্রোটিন are called factors different anticoagulants interfere with different factors to prevent clotting আচ্ছা এই অ্যান্টিপ্লেটেলেট ড্রাগগুলা কোনগুলা নাম্বার 1 aspirin number 2 clopid বাজারে আমরা যেটা ট্রেড নেম সেটাতে clopid কিন্তু ফার্মাকোলজিক্যালি এটার নাম হচ্ছে clopidogrel CLOPIDO clopidogrel grel clopidogrel হচ্ছে ফার্মাকোলজি স্যার আর ক্লাস চাই আরে এই ক্লাস নিচ্ছি তো স্যার উই ওয়ান্ট মোর ক্লাস আরে ক্লাস নিচ্ছি তাহলে অ্যান্টিপ্লেটেলেট ড্রাগস কোনগুলা অন্ততপক্ষে দুইটা যেন নাম বলতে পারি পরীক্ষার হলে নাম্বার 1 অ্যাসপিরিন নাম্বার 2 ক্লপিডোগ্রেল ওকে এই দুটো মনে রাখি আর বাকি দরকার নাই আর অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগগুলা কোনগুলা নাম্বার 1 হেপারিন নাম্বার 2 ওয়ারফারিন এই দুটো মনে রাখতে পারলেই হবে অনেক সময় ভিটামিন ইও কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে আমরা জানি অনেক ফিমেল পারসন চুল উঠানোর জন্য অনেক মেল পারসন চুল পড়ে যাচ্ছে উঠানোর জন্য মাসকে মাস বছরকে বছর ভিটামিন ই সেবন করছে আমাদের চেম্বারে ওই সেবনকারীরাও আসে তাহলে তাদেরকে আমরা দাঁত ফেলার পরে দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে কিছু হলেও হবে ব্লিডিং বা বাড়তি তো আমরা অনেক সময় ভয় পাই যে ব্লিডিং হচ্ছে কেন হচ্ছে এই ভিটামিন ই সেবনকারীরা ব্লিডিং বেশি হবে বিকজ অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ হিসেবে কাজ করছে আচ্ছা আমরা অনেক সময় যে পেশেন্টকে বলি আমার দাঁত ফেলার আগে বা এনি প্রসিডিউর আগে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগই বন্ধ করব আগে বলা হতো বন্ধ করার কথা আমি কোনো একটা ক্লাসে সেদিন বলেছি এগুলো এখন আর বন্ধ করার কথা বলা হয় না এখন আমরা ম্যানেজ করে নিব ইফ ইউ হ্যাভ এ সার্টেন conditions such as irregular heart rhythm or congenital heart defect heart valve surgery ডক্টর প্রেসক্রাইব এ ব্লাড থিনার তাদেরকে ব্লাড থিনার দেওয়া হয়েছে কিসের কারণে ইন্ডিকেশন নাম্বার 1 ইরেগুলার হার্ট রিদম কনজেনিটাল হার্ট ডিফেক্ট
হার্ট ভালভ সার্জারি, এমনকি ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টকেও ব্লাড থিনার দেওয়া হয়। আচ্ছা, দিস কন্ডিশন এন্ড হার্ট ভালভ replacement surgery increases the chance of developing life-threatening blood clots that may cause a heart attack or stroke. Blood thinners lower your risk for heart attack and strokes. Side effect of blood thinners is blood thinner গুলার কি কি সাইড ইফেক্ট হতে পারে? আনকন্ট্রোলড হাই ব্লাড প্রেশার হতে পারে, স্টমাক আলসার্স or other issue that put you at high risk of internal bleeding হতে পারে, হিমোফিলিয়া or other bleeding disorders যাদের তাদের জন্য এটা দেওয়া যাবে না। One of the most obvious side effects of blood thinner medication in the increased risk of bleeding, কেন? প্রথ্রম্বিনটা বেড়ে যায়। Cardiac patient or aspirin therapy may require extraction for their disease state. It is a common practice among physicians and treating surgeons to stop aspirin prior to tooth extraction because of fear of bleeding complication. ঠিক আছে? The fear of uncontrolled bleeding often promotes physicians to have patients stop taking aspirin for 7 to 10 days before any surgical procedure. যদি আমাদেরকে বন্ধ করতে হয় তো মিনিমাম 7 দিন বন্ধ করতে হবে। 7 দিন বন্ধ করা কি সম্ভব? What about discontinuing aspirin before routine dental extraction? সেটা কি আমাদের সম্ভব? না, সম্ভব না, এখন আমরা করি না। Studies found that aspirin use does not needed to be discontinued before routine dental extraction. এখন আর অ্যাসপিরিন বন্ধ করতে হবে না, আমরা ম্যানেজ করে নিব। বিভিন্ন ধরনের ব্লাড কন্ট্রোল মেডিকেশন আছে, বিভিন্ন প্রসিডিউর আছে, ব্লাড আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের এইটুকু থাক, আমরা ওইটা আমি ওইখানে আমি ক্লাস এটা নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো নন স্টেরয়েডাল পড়লাম আমরা। স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কোনগুলা? স্টেরয়েডালের মধ্যে কারা কারা আছে? ঠিক আছে, তাহলে অ্যাসপিরিনের কথা জানলাম, অ্যাসপিরিন কিভাবে কাজ করছে আমরা জানলাম, ঠিক আছে? স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে আছে প্রেডিসোলোন, হাইড্রোকর্টিসোন, ডেক্সামেথাজোন এন্ড বিটামেথাজোন। এরা কিভাবে মেকানিজম অফ অ্যাকশন করছে? স্টেরয়েড ইনহিবিট দ্য এনজাইম ফসফোলাইপেজ A2। ফসফোলাইপেজ A2 আরেকটা এনজাইম, সেটাও রিলিজ হয় প্লাজমা মেমব্রেন থেকে। Phospholipase A2, cyclooxygenase and phospholipase A2 are the two fastidious enzymes required for the synthesis of prostaglandin. একটা ছিল cyclooxygenase enzyme আর একটা হচ্ছে prostaglandin, phospholipase A2। cyclooxygenase পাথওয়েকে ইনহিবিশন করছে, কে করছে? NSAIDs। আর phospholipase A2 এই এনজাইমকে ইনহিবিশন করছে স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি। আর ওটা করছে নন স্টেরয়েডাল। মনে থাকবে, যদি বলা হয় স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কিভাবে কাজ করছে, বলতে হবে স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ অ্যাক্ট অন phospholipase A2 enzyme. It's another enzyme of arachidonic acid. ঠিক আছে? তাইলে এবং এটাও আছে আমাদের সেল মেমব্রেনের মধ্যে। তাহলে ওটা এই এনজাইমকে ইনহিবিশন করছে। এই এনজাইম যদি ইনহিবিশন হয়, কোন এনজাইম? ফসফোলাইপেজ A2 যদি এনজাইম ইনহিবিশন হয় তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হবে। ঠিক আছে, বলতে পারবো আমরা। এটা হচ্ছে মেকানিজম। তাহলে মেকানিজম যদি রিটেনে আসে কিভাবে আনসার করবা? তাহলে বলতে হবে একটা কর্টিকোস্টেরয়েড হচ্ছে steroidal anti-inflammatory drug which act on inhibit the enzyme phospholipase A2, so membrane phospholipid cannot be converted into arachidonic acid. Arachidonic acid is the precursor of prostaglandin. No prostaglandin synthesis, no anti-inflammatory action. ঠিক আছে, আমাদের এইটুকু গেল। আমরা আসি এখন, আমরা জানি তাহলে আমরা মেকানিজম অফ অ্যাকশনটাই আমরা জিজ্ঞেস করি স্টেরয়েডাল কিভাবে কাজ করে। কিছুই না পারি, পরীক্ষাতে জন্য বলতে পারি এনজাইম ফসফোলাইপেজ A2 কে ইনহিবিশন করছে।
এবং প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন হয়ে যাচ্ছে। বলা যাবে না? এটুকু আমার মনে হয় আমরা বলতে পারবো। তাহলে নন স্টেরয়েডালের জন্য যে এনজাইম তার নাম হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম, আর স্টেরয়েডালের জন্য যে এনজাইম তার নাম হচ্ছে ফসফোলাইপেজ A2, ফসফোলাইপেজ A2। এখন নতুন একটা চ্যাপ্টার এড হয়েছে অ্যান্টিনসিসেপটিভ ড্রাগস। এটাও একটা এনএসআইডিস অর এনএসআইডিস হতে পারে, স্টেরয়েডাল হতে পারে, অপিওয়েড হতে পারে। তাহলে আমরা অ্যান্টিনসিসেপটিভ ড্রাগগুলা কি কি? অ্যান্টিনসিসেপটিভ আমি একটু আগে বলেছিলাম আমাদের পাল্পের মধ্যে দুইটা ফাইবার আছে। একটা হচ্ছে এ ডেল্টা ফাইবার যেটা পাল্পের পেরিফেরিতে আছে, সি ফাইবার পাল্পের সেন্ট্রালিতে আছে। সি ফাইবারটা হচ্ছে খুব থিন ফাইবার, আনমাইলিনেটেড। এ ডেল্টা ফাইবার হচ্ছে লার্জ ফাইবার অ্যান্ড মাইলিনেটেড, এবং এটা একটা জাল তৈরি করে। সেই জালের নাম কি আমরা জানি? আমরা জানি, যারা আমরা অ্যানাটমি পড়েছি, যারা সেকেন্ড ইয়ারে আছে তারা জানো। এই জালের নাম হচ্ছে প্লেক্সাস অফ রাস্কো। এই প্লেক্সাস অফ রাস্কো হচ্ছে ডেল্টা ফাইবার, এবং তার ফাইবারগুলো অনেক সময় ডেন্টিনাল টিবিউলস একদম ডেন্টিনাল টিবিউলসের টোটাল ডেন্টিন পাস করে, এই জন্য ডেন্টিন হচ্ছে সেন্সিটিভ। ঠিক আছে? অ্যান্টিনসিসেপটিভ ড্রাগস, এই দুইটা ফাইবার পেইন বহনকারী না, পেইনকে বহন করে নিয়ে যায়। তাহলে যারা পেইন বহনকারী নার্ভকে বলি আমরা নসিসেপটিভ নার্ভ, তাই না? এখন ওই ব্যথা বহনকারীকে ব্যথা বহন না করার জন্য বাধা দিতে হবে, তাহলে অ্যান্টিনসিসেপটিভ ড্রাগ দিতে হবে। আমরা এতক্ষণ যে ড্রাগগুলো পড়েছি তার মধ্যে কিছু কিছু আছে যারা অ্যান্টিনসিসেপটিভ ড্রাগস। পড়ি। Nociceptors কি? Nociceptives that are located inside the tooth, in the dental pulp and in the dentinal tubules into the most inner layers of dentin, এবং which or both are produces a complex, and this complex is known as dentin pulp complex. Dentin pulp complex is a part of endodontium, and endodontium is developed from dental papilla. Dental papilla is a most important structure of tooth, and which is developed from neural crest of ectoderm. ঠিক আছে? Dental pulp and in the dentinal tubules in the most inner layer of dentin, the interdental efferent innervation consists of both myelinated and unmyelinated nerve fibers. ঠিক আছে? Both myelinated and unmyelinated nerve fibers, which are mostly, if not exclusively, nociceptive. The nerve fibers originate from the mandibular lower jaw and maxillary upper jaw branches of the trigeminal nerve and have their cell bodies in the name is trigeminal ganglion. ঠিক আছে? So, antinociceptive drugs are those drugs which relieve all pulpal pain, that is, acute pulpitis, may be reversible and irreversible. Also include chronic pulpitis. NSAIDs are 3 types according to inhibition of prostaglandin synthesis. It may be mild, moderate and severe. আমরা পড়ে আসছি। Severe drugs are antinociceptive drugs, and also moderate drugs may be antinociceptive drugs according to mechanism of action. And another drug, tramadol hydrochloride, that is opioid drugs but not opioid-like activity. They also antinociceptive drugs. They act on mu receptor. সেও অপিওয়েড মরফিনের মতো মিউ রিসেপ্টরের উপর কাজ করে। মিউ রিসেপ্টর কি? ইজ এ রিসেপ্টর অফ স্পাইনাল কাট, সুপ্রাস্পাইনাল কাট, যেটার মধ্যে
মরফিন কাজ করে সেটার মধ্যে ট্রামাডলও কাজ করে, বাট অ্যাডিকশন হয় না, সিডেশন হয় না, শুধু পেইন রিলিফ হয়, অ্যাক্ট অন সেন্ট্রাল। এজন্য ট্রামাডল হাইড্রোক্লোরাইডকে আমরা অ্যান্টি নসিসেপটিভ ড্রাগস হিসাবে ইউজ করছি। অপিওয়েড ড্রাগস মেইনলি মরফিন, মেথাডোন, tramadol are anti-nociceptive drugs. Also, codeine is a anti-nociceptive drugs. Codeine 30 milligram tablets is a anti-nociceptive active drug. COX-1 and COX-2 drugs are anti-nociceptive. সবগুলা না, কিছু কিছু drugs are anti-nociceptive drugs. তাহার মধ্যে কে কে? নাম্বার 1 ডাইক্লোফেনাক সোডিয়াম, নাম্বার 2 কিটোরোলাক, আর হচ্ছে ইটোরোকক্সিন। মনে থাকবে। কিছু কিছু এজেন্টও আছে অ্যান্টি নসিসেপটিভ অ্যাকশন হিসেবে কাজ করছে, তার মধ্যে এই একটা এজেন্ট হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে ইউজেনল। কারণ ইউজেনল দাঁতের মধ্যে দিলে সে কি করছে? ব্যথাকে কমাচ্ছে অ্যান্ড অপটান্ডেন্ট হিসাবে কাজ করছে, সিডেটিভ হিসাবে কাজ করছে। তাহলে ইউজেনল অলসো অ্যান্টি নসিসেপটিভ ড্রাগস বলবো না, এজেন্ট বলবো। Eugenol also anti-nociceptive agent. Peripheral anti-nociceptive activities. Eugenol inhibit the growth and insoluble and soluble glucan synthesis. এই গ্লুকান সিনথেসিস ইনহিবিশন হলে ব্যথা ট্রান্সমিট হয় না। ঠিক আছে? তাহলে যদি বলা হয় অ্যান্টি নসিসেপটিভ ড্রাগস কোনগুলা, প্রথমেই বলতে হবে অপিওয়েডস। তার মধ্যে কি মরফিন বলতেই হবে? বলতে হবে ট্রামাডল, মেথাডোন, কোডেইন। এক নাম্বার। 2 নম্বর হচ্ছে এনএসআইডিস, একটু আগে যেগুলো বলেছি সেগুলো অল আর অ্যান্টিনসিসেপটিভ। তারপরে বলতে হবে লোকাল অ্যানেস্থেটিক্স, কারণ লোকাল অ্যানেস্থেটিক্স দিলে ব্যথা কিন্তু কমছে। অনেক সময় লোকাল অ্যানেস্থেটিক্সও অ্যানালজেসিস, দেশের বাইরে অ্যানালজেসিসই বলে লোকাল অ্যানেস্থেটিক্স, আমরা বলি অ্যানেস্থেটিক্স, তারা অ্যানালজেসিসই বলে। তাহলে লোকাল অ্যানেস্থেটিক্সও অনেকটা অ্যানালজেসিস। এর মধ্যে কোনটা? কিটামিন ইজ এ অ্যান্টিনসিসেপটিভ এজেন্ট। ইউজেনল এজেন্ট, anti-nociceptive, steroid. কিছু কিছু মাসল রিল্যাক্সেন্ট অলসো অ্যান্টি-নসিসেপটিভ। মাসল রিল্যাক্সেন্ট হলে অ্যান্টি-নসিসেপটিভ ড্রাগ হিসেবে কাজ করছে। ঠিক আছে? তাহলে যদি বলা হয় পরীক্ষাতে কি আসে অ্যান্টি-নসিসেপটিভ ড্রাগ, ফার্স্ট ওয়ান অপিওয়েডস, যেগুলো বলেছি 3টা নাম বলতেই হবে। নাম্বার 1 মরফিন, নাম্বার 2 মেথাডোন, কোডেইন, ট্রামাডল হাইড্রোক্লোরাইড, 4টা। এনএসআইডির মধ্যে ভাগ করা আছে। নাম্বার 1 সিভিয়ার এর মধ্যে আছে ডাইক্লোফেনাক সোডিয়াম, কিটোরোলাক এন্ড ইটোরিকক্সিন। সেকেন্ডের মধ্যে মডারেটের গুলোর মধ্যে কি আছে? অন্তত কি আমরা বলবো 2টার নাম, একটা হচ্ছে নেপ্রক্সেন আর আইবুপ্রোফেন, এই 2টা বলতে পারি। আর বলবো হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স, অনেকটা ইউজেনল, স্টেরয়েড আর সাম মাসল রিল্যাক্সেন্ট। কোনটা? বেনজোক্সাজোলিনোন, এই একটা ড্রাগের কথা বলা আছে, আমি পেয়েছি। তারা এটা অ্যান্টি-নসিসেপটিভ ড্রাগ অর এজেন্ট হিসাবে ইউজ হয়, এটা আমরা বলবো। আমি না বলতে পারি, বলবো মাসল রিল্যাক্সেন্ট গুলো অনেক সময় অ্যান্টি-নসিসেপটিভ কাজ করে, সবগুলা না। মেডিকেল ডেফিনেশন অফ অ্যান্টি-নসিসেপশন: the action or process or blocking the detection of a painful or injurious stimulus of sensory nervous compared with systemic narcotic analgesics. Intraspinal narcotic anti-nociception has a longer duration of action. ঠিক আছে? এই গেল আমাদের অ্যান্টি-নসিসেপটিভ ড্রাগস। এরপরে আছে অপিওয়েড। অপিওয়েড নিয়ে আমরা বেশি কিছু বলবো না। এর মধ্যে আছে অপিওয়েড আমাদের নর্মাল যে অপিওয়েড ড্রাগগুলা, এটা কি? অপিওয়েডগুলোর মধ্যে আছে these are potent analgesics since they causes variable degree of sedation. They are also called narcotic analgesics. আমরা জানি এটা। All of them act by stimulation of certain opioid receptors. এই একটা জিনিস পরীক্ষা জিজ্ঞেস করি আমরা, অপিওয়েড ড্রাগগুলা তার মেকানিজম অফ অ্যাকশন কিসের উপর কাজ করে? বলতে হবে রিসেপ্টর। রিসেপ্টর হচ্ছে 3টা, একটা হচ্ছে মিউ রিসেপ্টর, একটা হচ্ছে কাপ্পা রিসেপ্টর, একটা হচ্ছে ডেল্টা। মিউ রিসেপ্টর হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা মরফিন কাজ করে কোথায় থাকে? স্পাইনাল কর্ডে। মরফিন and its congeners have high affinity for mu receptor
আচ্ছা, narcosis, it is a state of CNS depression characterized by deep or death-like sleep when the individual can be around with difficulty, and it is invariably associated with tolerance and dependency. আমরা জানি tolerance dependency হতে পারে. The term narcotic is an imprecise one since narcosis, opiate and opioid analgesics are more appropriate because they imply the production of analgesics without causing sleep or loss of consciousness. Opioid analgesics are usually understood to include all of natural and semi-synthetic alkaloid derivatives from opium as well as their synthetic surrogate with action. গেল। আচ্ছা, আমাদের বডিতে narcotic analgesics are those analgesics which relieve pain and produce narcosis. That is, addiction developed by depression of CNS. Okay? আচ্ছা, আমাদের বডিতে কিছু কিছু অটো opioid like endogenous peptides আছে, যার কারণে আমরা আঘাত পেলেও ব্যথা হয় না, অটো রিলিজ হয় বডিতে। সেগুলা কি নাম্বার, এটা আমরা জিজ্ঞেস করি, তাহলে এই কোয়েশ্চনটা কি হয়? এন্ডোজেনাস পেপটাইডস, এন্ডোজেনাস ভিতরের পেপটাইডস হ্যাভিং অপিওয়েড লাইক প্রপার্টিস। কিছু কিছু অপিওয়েড লাইক এনজাইম আমাদের বডিতে আছে যেগুলাতে অটো রিলিজ হয় কোনো আঘাত পেলে, কোনো ইনজুরি পেলে। সেগুলা কি কি? নাম্বার 1 এন্ডোজেনাস মরফিন, এইটার নাম হচ্ছে এন্ডরফিন। তারপর 2 নম্বর হচ্ছে ম্যাট এনকেফালিন, লিউ এনকেফালিন, বিটা এন্ডরফিন, আর লাস্টে হচ্ছে ডাইনরফিন। তাহলে অটো এন্ডোজেনাস পেপটাইডগুলোর নাম মুখস্থ রাখতে হবে। 1 নম্বর হচ্ছে এন্ডোজেনাস মরফিন, এটা এমসিকিউতে যে কোনো ডিসিপ্লিন ভর্তি পরীক্ষায়ও আসে। এন্ডোজেনাস মরফিন এর নাম হচ্ছে এন্ডরফিন। ম্যাট এনকেফালিন, আচ্ছা বলছে স্যার অ্যানালজেসিক সিলেকশন ইন মেডিকেলি কম্প্রোমাইজড পেশেন্ট। ওই যে আগে বলেছি মেডিকেলি কম্প্রোমাইজড, তার হার্টের সমস্যা থাকলে আমরা সিভিয়ার গুলা কিভাবে দিব না দিব বলাই তৈল। তাহলে মাইল্ডে যাব, মডারেটে যাব। যদি তার কিডনিতে সমস্যা হয় তাহলে ওইভাবে চিন্তা করে দিব। তার ডায়াবেটিস থাকলে কিভাবে দিব। তার যদি প্রেগনেন্ট হয়, মহিলা যদি প্রেগনেন্ট মাদার হন বা ল্যাকটেটিং মাদার হন, তাহলে ওই হিসাব চিন্তা করব আমরা। কম্প্রোমাইজ পেশেন্টকে আমরা ওই চিন্তা ভাবনা করে আমরা মাইল্ড মডারেট সিভিয়ারকে চিন্তা ভাবনা করেই দিব। এবং সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের কম্বিনেশন অ্যানালজেসিক্স। আমি এটা লাস্টে পড়াবো, পরে আমি আজকে বিদায় দিব। ক্লাসিফিকেশন অফ অপিওয়েডসটা আমরা দেখব কি কি আছে, আমরা জানি এগুলা। আচ্ছা, অপিওয়েডের মেকানিজম বা অ্যাকশনটা একটু পড়বো ভালো করে। মেকানিজম অফ অ্যাকশন অফ অপিওয়েড। ওকে, আচ্ছা, ইন্ডিকেশন অফ মরফিন, কন্ট্রা ইন্ডিকেশন অফ মরফিন সবসময় যে আমরা ধরি তা না, অনেক সময় জেনারেল ফার্মাকোলজিতেও তারা জিজ্ঞেস করে, সেটা দেখবা। হ্যাঁ, অ্যাডভার্স ইফেক্ট অফ মরফিনটা দেখবা, ঠিক আছে। অপিওয়েড রিসেপ্টরটা বারবার জিজ্ঞেস করে, আমার সাথে যারা ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজিতে যারা পরীক্ষা নেন তারা কিন্তু জিজ্ঞেস করে অপিওয়েড রিসেপ্টরের নাম। এটা আমরা তোমার মুখ দিয়ে বের হয় না। কি কি? মিউ রিসেপ্টর, ডেল্টা রিসেপ্টর, কাপ্পা রিসেপ্টর, ঠিক আছে। আর অ্যানালজেসিক মেকানিজম অফ অ্যাকশন অফ মরফিন, মরফিনের বা অপিওয়েডের মেকানিজম অ্যাকশনটা কি সেটা একটু মনে রাখো। মেকানিজম অফ অ্যাকশন অফ মরফিন, মরফিন কিভাবে কাজ করছে? হাইপার পোলারাইজেশন অ্যান্ড ইনহিবিটিং প্রিসাইনেপটিক নিউরনস, দ্যাট ইজ increasing potassium ion efflux, inhibiting of cell firing, সেলকে ফায়ারিং হতে বাধা দিবে। Presynaptic inhibition of neurotransmitter release, partly due to hyperpolarization and partly to a reduction of potassium ion influx into presynaptic nerve ending. তাতে কি হবে? স্টিমুলেশন অফ অপিওয়েড রিসেপ্টর বাধা পাবে, hyperpolarization and inhibition of presynaptic neuron, probably by increasing efflux, inhibition of cell firing, এই সেল ফায়ারিংটা বাধা পাচ্ছে by raising the threshold of pain, elimination of pain, এটুকু মনে রাখি। আর লাস্ট ওয়ান হচ্ছে ট্রামাডোল হাইড্রোক্লোরাইডের সাথে আমরা কম্বিনেশন থেরাপি ইউজ করি। আমি কম্বিনেশন থেরাপিগুলা একটু বলি। কম্বিনেশন অফ অ্যানালজেসিক্স, কম্বিনেশন কেন ইউজ করবো? এই যে একটু আগে বলেছ যে কম্প্রোমাইজড পেশেন্ট, এই কম্প্রোমাইজড পেশেন্টকে আমরা কম্বিনেশন থেরাপি
ড্রাগ দিতে পারি আমরা। তাতে কি হবে, একটা ড্রাগ যদি দেই তাহলে সে যতটা ক্ষতি করবে দুইটা ড্রাগ মিলিতভাবে কম ক্ষতি করবে। দিস ইজ কম্বিনেশন থেরাপি। এটাকে কি বলি, অ্যান্টাগনিজম বলি, সরি সাইনার্জিজম বলি, সাইনার্জিস্টিক ইফেক্ট বলি, তাই না? আমরা এটাকে বলি সাইনার্জিস্টিক ইফেক্ট। সাইনার্জিজম মানে হচ্ছে একটা আরেকটা ড্রাগের অ্যাকশনকে বাড়ায় দিবে, অ্যাক্টিভিটিকে আবার কিন্তু ক্ষতি কম করবে। ঠিক আছে, এগুলো আমরা পড়ি। কেন কম্বিনেশন থেরাপি আমরা ইউজ করব? নাম্বার 1, মাল্টিপল সাইট অফ অ্যাকশন টার্গেট মাল্টিপল পেইন পাথওয়ে। আচ্ছা, কোন দুইটা ড্রাগ যদি একসাথে দেই তাহলে তার অ্যাক্টিভিটি বাড়ছে কিভাবে? একটা ড্রাগ সেন্ট্রালি কাজ করতে পারে, একটা ড্রাগ পেরিফেরালি কাজ করতে পারে। দুইটা ড্রাগ যখন দিব তখন সেন্ট্রালিও কাজ করবে, পেরিফেরালিও কাজ করবে, তাহলে তার অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। তাহলে কথাটা কি দাঁড়ালো? মাল্টিপল সাইট অফ অ্যাকশন টার্গেট মাল্টিপল পেইন পাথওয়েজ, নাম্বার 1। নাম্বার 2, কমপ্লিমেন্টারি ফার্মাকোকাইনেটিক অ্যাক্টিভিটি। তাহলে ফার্মাকোকাইনেটিক অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, তাহলে যেমন ফার্মাকোকাইনেটিক আর ফার্মাকোডাইনামিক, এই দুইটা আমাদের ফার্মাকোলজির মেইন ইয়ে। এইগুলার অ্যাক্টিভিটি এই যে ক্ষতি করছে বা অ্যাবজর্পশন হচ্ছে, আমরা ড্রাগ যে খাচ্ছি ধাপে ধাপে যে মেটাবলিজম এক্সপ্রেশন হচ্ছে, এই যে ধাপগুলা যথাযথভাবে কাজ করছে, কোথাও কোনো ইফেক্ট করছে না। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফার্মাকোকাইনেটিক অ্যাক্টিভিটি আর পটেনশিয়ালি সাইনার্জিস্টিক অ্যানালজেসিক ইফেক্ট। তাহলে দুটো ড্রাগের যদি কম্বিনেশন হয় তাহলে তাদের যে ক্ষতি, এই ক্ষতিগুলো কমায় ফেলতেছে, ক্ষতিকারক দিকটাকে কমায় ফেলতেছে কম্বিনেশন থেরাপি। আর লাস্ট হচ্ছে রিডিউসড অ্যাডভার্স ইফেক্ট প্রোফাইল উইথ কম্পারেবল এফিকেসি। তাহলে ওই যে একটু আগে বললাম, তাহলে রিডিউস হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কম্বিনেশন থেরাপি ইউজ করতে পারি বিভিন্ন কন্ডিশনে। যেমন দুইটা ড্রাগের কম্বিনেশন হয়, একটা হচ্ছে ট্রামাডোল হাইড্রোক্লোরাইডের সাথে প্যারাসিটামলের। কেন তাদের কম্বিনেশন করা হয়েছে? দুটো ড্রাগই কিন্তু সেন্ট্রালি অ্যাক্টিভ। হ্যাঁ, আমরা জানি ট্রামাডোল হাইড্রোক্লোরাইড মিউ রিসেপ্টরের উপরে কাজ করে এবং সে পেইন রিলিফ করছে। ঠিক আছে, আর প্যারাসিটামল সেন্ট্রালি কাজ করছে বাট প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিশন করছে, আর রিভার্সিবল নন কম্পিটিটিভ অ্যাকশন কাজ করছে। তাতে কি হয়, তাদের এই কম্বিনেশন করার ফলে তাদের অ্যাক্টিভিটি বাড়ে এবং তাদের সাইড ইফেক্ট করে। আমরা জানি ট্রামাডোল হাইড্রোক্লোরাইডের নর্মালি প্রচুর সাইড ইফেক্ট, কিন্তু এই কম্বিনেশন হয়ে গেলে প্যারাসিটামল কি করে, ট্রামাডোল হাইড্রোক্লোরাইডের সাইড ইফেক্ট অনেকটা কমায় দেয়। তখন আমরা এইজড পার্সনকে এটা প্রেসক্রাইব করতে পারি, জেরিয়াটিক পেশেন্টকেও আমরা এটা প্রেসক্রাইব করতে পারি, বিভিন্ন কন্ডিশনে আমরা এটা প্রেসক্রাইব করতে পারি। ঠিক আছে, দেখা যায় যে তাদের কিডনিতে সমস্যা আছে, আমরা এই ট্রামাডোল হাইড্রোক্লোরাইড অ্যান্ড প্যারাসিটামল যে কম্বিনেশন সেটা আমরা ইউজ করতে পারি। এখানে বলছি ট্রামাডোল offers potential advantages over traditional opioids in combination therapy because its unique mechanism contributes to its favorable chronic safety profile, particularly with respect to respiratory depression, constipation, sedation, tolerance, and dependency. তাহলে কম্বিনেশন হলে এগুলো হচ্ছে না। Combining tramadol with acetaminophen or paracetamol provides a good example of the potential benefits of combination therapy. More effective and faster onset of action and longer duration of action. Either component alone, তারা যদি এককভাবে কাজ করতো তাহলে এতটা ভালো কাজ করতে পারতো। যখন জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে তখন তার অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে। এই কথাটা আবার করি, combining tramadol with acetaminophen provides a good example of the potential benefits of combination therapy, more effective and faster onset of action and longer duration of action. Either component alone, ঠিক আছে, but not synergistic adverse effect, enabling the patient to achieve increased pain control or comparable control with lower risk for adverse events. তাহলে দুই দিক দিয়ে আমাদের
লাভবান হচ্ছি আমরা কম্বিনেশন থেরাপি। এই জন্য সব সময় যে দিতে হবে তা না, আমরা স্পেসিফিকলি ওই 8% তাদের কম্প্রোমাইজ পেশেন্ট এইসব চিন্তা ভাবনা করে আমরা এই ড্রাগগুলা প্রেফার করব, কম্বিনেশন থেরাপিতে যাব। ওকে, প্রপ্রিওসেপটিভ পেইন। এই যে প্রপ্রিওসেপটিভ পেইন কোথায় হয়? পেরিওডন্টাল লিগামেন্টের পেইনকে আমরা প্রপ্রিওসেপটিভ পেইনও বলতে পারি, কারণ এই পেইনটা হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্টের পেইন। আমরা জানি পেরিওডন্টাল লিগামেন্টের মধ্যে যে ফাইবার আছে সেটা হচ্ছে বিটা ফাইবার। এই বিটা ফাইবার ইজ এ পেইন প্রডিউসিং মানে পেইন ট্রান্সমিটিং না, কি ইয়ে করছে, তারা করছে টাচ, প্রেশার অ্যান্ড টেম্পারেচার, তাই না? এই জন্য তাকে আমরা প্রপ্রিওসেপটিভ, এবং এই প্রপ্রিওসেপ পেইনের জন্য যারা যারা আছে তারাও কিন্তু এই পেইন রিলিফ করছে। এইগুলো দিয়ে আমরা প্রপ্রিওসেপ পেইনকে রিলিফ করি। আর লাস্ট হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে আমরা অ্যানালজেসিক্স ইউজ করি, বা পেইন রিলিভার হিসাবে যে ড্রাগ ইউজ করি সেটা কিন্তু অ্যানালজেসিক্স না, তার জন্য আলাদা আমরা ড্রাগ ইউজ করি। সেগুলো কি কি ইউজ হতে পারে সেগুলো একটু বলে দিই। দ্য অ্যান্টি-কনভালসেন্ট ড্রাগ মোস্ট কমনলি প্রেসক্রাইবড ফর ট্রাইজেমিনাল নিউরালজিয়া ইজ carbamazepine, is a anti-convalescent drug which can provide at least partial pain relief up to 80 to 90% of patient. Other anticonvalescent prescribed frequently for trigeminal neuralgia include phenytoin, gabapentin. তাহলে ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে যদি বলা হয় পরীক্ষাতে যে কি কি ড্রাগ ইউজ করি, নাম্বার 1 কার্বামাজিপিন অথবা ফেনাইটোয়েন অথবা গাবাপেন্টিন। ঠিক আছে, আমরা কার্বামাজিপিন ইউজ করতে পারি। The anticonvalescent carbamazepine is currently the only medicine to treat trigeminal neuralgia in our country. It can be very effective initially but may become less effective over time. অনেক লম্বা সময় থেকে ইউজ যদি করি তাহলে ইনএফেক্টিভ হয়ে যায়। Usually need to take carbamazepine at low dose 1 or twice per day, with the dose being gradually increased and taken up to 4 times per day. Side effect কি হতে পারে? টায়ার্ডনেস এন্ড স্লিপিনেস, ডিজিনেস এন্ড কনফিউশন হতে পারে। এর পরিবর্তে আমরা কি দিতে পারি, যে একটু আগে বলেছি ফেনাইটোয়েন দিতে পারি, গাবাপেন্টিন দিতে পারি। ওকে, এইটুকু মনে রাখি আমরা। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যানালজেসিক্স। তাহলে আমরা অ্যানালজেসিক্স যে রিটেনে যে কোয়েশ্চনটা আমরা করি, একটা কোয়েশ্চন করি ডিফারেন্সেস বিটুইন নার্কোটিক এন্ড নন নার্কোটিকের ডিফারেন্সটা করি। কিভাবে বলতে হবে পরীক্ষায়? বলতে হবে নার্কোটিক ইজ এ হাইলি পটেন্ট অ্যানালজেসিক্স, নার্কোটিক ইজ এ লেস পটেন্ট। এটা ডিফারেন্ট করবো দুইটাকে ভাগ করে। 2 নম্বর হচ্ছে অ্যাডিক্টিং অ্যানালজেসিক্স নার্কোটিক, নন অ্যাডিক্টিং অ্যানালজেসিক্স নন নার্কোটিক। ঠিক আছে, নার্কোটিক mainly act on CNS, non-narcotic having anti-inflammatory, antipyretic and antiplatelet action. আমরা জানি নন নার্কোটিকের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন আছে, অ্যান্টিপাইরেটিক অ্যাকশন আছে, অ্যান্টিপ্ল্যাটেলেট অ্যাকশন আছে, আর নার্কোটিকের মেইনলি অ্যাক্ট অন সিএনএস ডিপ্রেশন করে পেইন রিলিভ করছে। ইউজড ইন ভিসেরাল পেইন, আর ওটা ইউজ করি ইউজড ইন সোমাটিক পেইন। লো থেরাপিউটিক ইন্ডেক্স for dangerous, high therapeutic index is safer for our body. ঠিক আছে, আচ্ছা, মরফিনের জিজ্ঞেস করা হয় অনেক সময়, ফার্মাকোলজিতে জিজ্ঞেস করে কন্ট্রাইন্ডিকেশন অফ মরফিন, কখন আমরা মরফিন প্রেফার করব না, অপিয়েটগুলো কখন দিব না, হেড ইনজুরিতে দিব না, অ্যাকিউট অ্যাবডোমেনে দিব না, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, ব্রেডিকার্ডিয়া, হাইপোটেনশন, টলারেন্স, এগুলো একটু দেখে যাবা, ওইগুলো একটু সারা ধরেন। আর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ মরফিন, এটা খুব ইম্পর্টেন্ট। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন সিএনএস এর উপরে কি কাজ করে? সিএনএস এর উপরে দুইটা ফাংশন হয়, একটা হচ্ছে স্টিমুলেটরি ফাংশন, একটা হচ্ছে এক্সাইটেটরি ফাংশন যেটি স্টিমুলেশন করছে, একটা হচ্ছে ইনহিবিটরি ফাংশন। তাহলে সিএনএস ইনহিবিটরি ইফেক্ট গুলা কি কি হচ্ছে? ইনহিবিশন হলে কি বাধা পাচ্ছে?
অ্যানালজেসিক অ্যাকশন হচ্ছে, ইউফোরিয়া অর ডিসফোরিয়া হচ্ছে সিডেশন হচ্ছে, রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে, কাফ সাপ্রেশন হচ্ছে, এই কাফ কাশি যেটা কি সাপ্রেস হচ্ছে তাকে আমরা বলছি অ্যান্টিটুসিভ। সিএনএস এক্সাইটেটরি ইফেক্ট হচ্ছে, সিএনএস কে এক্সাইটেশন করলে কি ইফেক্ট হয়, নশিয়া ভমিটিং হচ্ছে। কোথায় কাজ করছে এটা জিজ্ঞেস করা হয়, ডিউ টু এক্সাইটেশন অফ সিটি2। মায়োসিস হতে পারে পিন পয়েন্ট পিপল হতে পারে। মায়োসিস ইজ ডিউ টু এক্সাইটেশন অফ অ্যাক্সেসরি অটোনমিক নিউক্লিয়াস অফ অকুলোমোটর নার্ভ। সে অকুলোমোটর নার্ভের যে নিউক্লিয়াস সেটার নাম হচ্ছে অ্যাডিনজার ওয়েস্টফল নিউক্লিয়াস। দ্য অ্যাকশন ক্যান বি ব্লকড বাই অ্যাট্রোফিন বাই naloxone is a morphine antagonist. Hyperactive spinal cord effect হতে পারে। পেরিফেরাল নার্ভের উপর অ্যাকশন হতে পারে সিভিএস, no significant direct effect on heart rate, rhythm and blood pressure, dilatation of resistance and capacitance vessels, তাতে কি হবে, হাইপোটেনশন হবে। জিআইটি তে কনস্টিপেশন খুব কমন, ডিক্রিজ সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, delayed gastric emptying, diminished propulsive peristaltic wave in the colon. Biliary tract কি হতে পারে, biliary tract spasm হতে পারে, urinary bladder retention হতে পারে, increased muscle tone, okay, increased urethral sphincter tone, urinary retention, lung-এ কি হতে পারে, bronchoconstriction হতে পারে due to histamine release. Neuroendocrine stimulate the release of ADH, prolactin and somatotropin but inhibit the release of other hormone. Other action কি হতে পারে, dependency, habituation on towards morphine central inhibitory action। ঠিক আছে, তাহলে আমরা কি কি ফার্মাকোলজিতে কি আমি আবার রিভাইজ করি। অ্যানালজেসিক্স এর কি কি আছে, অ্যানালজেসিক্স হচ্ছে একটা ড্রাগ যেটা আমরা ইউজ করি কোথায়, কিসের জন্য, পেইন রিলিফের জন্য। তাহলে আমরা বলতে পারি উইদাউট পেইন। এন হচ্ছে উইদাউট, আলজেসিক হচ্ছে পেইন। এটা কয় ধরনের, এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নন নার্কোটিক, একটা হচ্ছে নার্কোটিক। নন নার্কোটিক আবার ডিভাইডেশন হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে স্টেরয়েডাল, একটা হচ্ছে নন স্টেরয়েডাল। নন স্টেরয়েডাল আবার দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে নন সিলেক্টিভ COX-2 এন্ড সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। ঠিক আছে, নন সিলেক্টিভ COX-2 ইনহিবিটরের আবার তিন ভাগে ভাগ হয়েছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এটা কেন কিভাবে ভাগ হয়েছে সেটা আমরা একটু আগে বলেছি। সিলেক্টিভ COX-2 ইনহিবিটর ক্লাসিফিকেশন বলছি, মেকানিজম অফ অ্যাকশনটা কি ছিল সেটা আমরা বলেছি। প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস আর প্রোস্টাগ্ল্যান্ডিন যদি ইনহিবিশন হয় তাতে অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি সেটা আমরা আজকে পড়েছি। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ এনএসআইটিস সেটা আমরা জেনে পড়েছি। ঠিক আছে, সিলেক্টিভ COX-2 ইনহিবিটরের মধ্যে কি কি প্রপার্টি আছে, ড্রাগগুলা কি কি, কিভাবে কাজ করছে, স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলা কি, মেকানিজম অফ অ্যাকশন তো পড়েছি আমরা। তারপর আমরা পড়েছি ব্লাড থিনার হিসাবে যে কাজ করছে, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, অ্যান্টিপ্ল্যাটেলেট ড্রাগ, এবং সেটার মেকানিজম অ্যাকশন কি সেটা আমরা জানছি আজকে। মরফিন কি ড্রাগ, অপিওয়েড ড্রাগ, এবং তার কিছু কিছু ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পড়েছি। এবং অপিওয়েড ড্রাগের স্পেসিফিক একটা ড্রাগ যেটা হচ্ছে ট্রামাডল, সেও মরফিন লাইক ড্রাগ, তার কোনো এডিকশন নাই, সিডেশন নাই, টলারেন্সি কম, এবং এটা সেফেস্ট ড্রাগ। এবং এটা যদি কম্বিনেশন করে ইউজ করতে পারি তাহলে আরো ভালো কাজ করে। ডিফারেন্সেস বিটুইন নার্কোটিক অ্যান্ড নন নার্কোটিক অ্যানালজেসিক্স এটা আমরা পরীক্ষাতে ধরি। ইন্ডিকেশন অফ মরফিন জিজ্ঞেস করতে পারি, কন্ট্রা ইন্ডিকেশন অফ মরফিন জিজ্ঞেস করতে পারি আমরা, অ্যাডভার্স ইফেক্ট অফ মরফিন এটা আমরা জিজ্ঞেস করি। ঠিক আছে, অপিওয়েড রিসেপ্টরটা কোথায় কোথায় আছে, মিউ রিসেপ্টর, স্পাইনাল এন্ড সুপ্রাস্পাইনাল পার্ট, জেলটা কোথায় আছে, রেসপিরেটরি ট্রাক্টে আছে, কাপ্পা কোথায় আছে, স্পাইনাল কর্ডে আছে। কোথায় কোথায় আছে এটা জিজ্ঞেস করে, আমরা জিজ্ঞেস না করলেও আমি দেখেছি আমাদের যারা জেনারেল ফার্মাকোলজি এক্সামিনার আছেন ওনারা জিজ্ঞেস করেন এটা। তারপরে জিজ্ঞেস করেন হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ মরফিন অর অপিওয়েড অ্যানালজেসিক্স। ঠিক আছে,
আর হচ্ছে কম্বিনেশন থেরাপি আমি বলে দিলাম। কম্বিনেশন থেরাপিটা একটু কেন হয়, কম্বিনেশন থেরাপি কার কার কম্বিনেশন আছে শুধু এইটুকু মনে রাখি, ট্রামাডোল হাইড্রোক্লোরাইডের সাথে প্যারাসিটামলের কম্বিনেশন হয়েছে। কেন হয়েছে? ডিউ টু অ্যাকশন এক জায়গায় সেন্ট্রালি, এবং অ্যাকশন এক জায়গায় হওয়ায়ও তাদের পাথওয়ে দুইটা, একটা প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে ইনহিবিশন করছে, আর একটা কাজ করছে মিউ রিসেপ্টরের উপরে, তাতে অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে, সাইড ইফেক্টটা কমে আসছে। এই হচ্ছে আজকের পড়ার মেইন কথা। অনেক কিছু বললাম, ভালো থেকো। অনেক টাইম হয়ে গেছে, কোয়েশ্চন করতে পারো, কোয়েশ্চন যদি থাকে কোয়েশ্চন করো, আমি হাঁপিয়ে। এখানে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমরা অ্যানালজেসিক্সকে মেকানিজম অ্যাকশনে ভাগ করেছি তিনটা টাইপের। একটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। এটা আমরা জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি, এটা রিটেনের কোয়েশ্চন আমি এটা দিই। এই মাইল্ড মডারেটটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি প্রেসক্রিপশন করতে পারবো ইজিলি। হুট করে একটা এনএসআইডি দিব না, পেশেন্টের যে কি হিস্ট্রি, সাইন অ্যান্ড সিমটম সেটা বুঝে আমি এনএসআইডি দিব। আর কি পড়েছি আজকে? নসিসেপটিভ ড্রাগগুলো পড়েছি, অ্যান্টি নসিসেপটিভ ড্রাগ আমরা একটু পড়েছি। অ্যান্টি নসিসেপটিভ ড্রাগগুলো কি কি আছে এগুলো আমরা বলতে পারবো পরীক্ষার হলে, এইটুকু আমরা জানি। হয়তো বা রিটেনে কি আসতে পারে, শর্ট নোট সাব অ্যান্টি নসিসেপটিভ ড্রাগ। অ্যান্টি নসিসেপটিভ ড্রাগ কি, নসিসেপশন কি সেটাও তো বলতে পারবো, পারবো না? ইনশাল্লাহ পারবো। আজকে বিদায় নেই, গলা ব্যথা করতেছে আমার, অনেক ব্যথা করতেছে। আজকের একটা রিভিউ দিও তো আমাকে, গতদিনের রিভিউটা খুব ভালো হয়েছে। লুবনা গতদিন কে দিছিল? মরিয়ম না? ভালো, অনেক সুন্দর করে লিখছে সে। আজকের একজন করো রিভিউটা, রিভিউ দেখে দেখে আমি দরকার হলে আরো অ্যাড করতে পারবো ওই জায়গায়। আচ্ছা বিদায় নেই নাকি? রাত কত হয়েছে আমি দেখি নাই, দেখি তো 11:41, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। বিদায় নেই আজকে, ইনশাল্লাহ স্যার। ভালো থেকো, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। এই যে থ্যাংক ইউ দিল, তার নাম কি, কি লিখছে সেটা? পুরো পড়ার ক্ষমতা আমার নাই। থ্যাংক ইউ, ভালো থেকো, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। হ্যাঁ 2 দিন টাইম দিছি, রিভিউটা দিও, তাতে কি হবে, রিভিউ দেখে আমি কিছু অ্যাড করবো ওই জায়গায়। হ্যাঁ কোথাও কোথাও যদি গ্যাপ থাকে, যা যা পড়িয়েছি আজকে সেখান থেকে আমরা রিটেন কোয়েশ্চন এখান থেকেই হবে, এর বাইরে আমরা যাব না। ইনশাল্লাহ ভালো থাকবো, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন, সবাই বেঁচে থাকবো ইনশাল্লাহ। দোয়া করো।